সময় ছুটছে নিরন্তর গতিবেগে, গড়িয়ে রাতের তৃতীয় প্রহরে শোবে বলে। বাড়ি হয়েছে চারদিকে ঝিঝি পোকাদের ঝিরঝির আওয়াজ। বমি আদ্রের বিয়ের পাট শুকেছে, ঘণ্টাখানেক হতে চলল, কিন্তু বাড়ির পরিবেশ ভীষণ ঠান্ডা। কান্নাকাটি হাহাকারে বাড়ি হয়নি পরিবেশ। মেয়ে বিদায়ের তিক্ত বিষণ্ণতার আঁচ নেই। বাবা মায়েরও একমাত্র মেয়েকে নিজেদের থেকে দূরে করে আজীবনের জন্য অন্য এক অপরিচিত বাড়িতে পাঠানোরও কোনো তোড় নেই, বরং সকলের চোখে মুখে আনন্দের ঝিলিক। মেয়ে তাদের এই বাড়িতেই বসত বেঁধেছে মহাপ্রয়াণ। এটাই এখন থেকে তার বাবার বাড়ি, সাথে কিছুক্ষণের আগেই কালেমা পড়ে গ্রহণ করে নেওয়া শ্বশুর বাড়ি। কারো চোখে মুখে অবসাদের চিহ্ন নেই। হুট করে কেউ আসলে বোঝার উপায় নেই এ বাড়িতে কিছুটা সময় আগে মেয়ের বিয়ে সারা হয়েছে। গমগমে একটা পরিবেশ। এখনও বিরাট ব্যস্ততায় কাটছে সকলের সময়। দুই যা ছুটছে কিচেন টু হলরুম। উপস্থিত মেহমানদের জন্য ব্যস্ত হয়ে বিরাট পাতিল ভর্তি চা বসিয়ে দিয়েছেন চুলায়। খালেদারও ছুটছেন এদিক সেদিক, তবে ধোয়াধুয়ির কাজটাই তাকে দেওয়া হয়েছে। নিস্তার নেই আদ্রি প্রিয়ারও, হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে মা মনির সাথে। ভাই বোনের বিয়ে বলে কথা, কাজ না করা মোটেও। মেয়েটাও আজ দায়িত্বশীল হয়ে উঠেছে। দূরের আত্মীয়দের আজ রাতটা এ বাড়িতেই পার হবে, আর কাছে যারা এসেছিলেন তারা একে একে চলে যেতেই ব্যস্ত হয়ে উঠেছেন। বাড়ির দুই কর্তা সোফায় বসে চার সাথে খোশ গল্পে মেতেছেন নিজেদের গেস্টদের সঙ্গে দিয়ে। সাদাবের কাজ পড়েছে বাহিরের দিকটা সামাল দেওয়া। খাবার দাবার শেষে বাড়ি পরিষ্কারের জন্য লোক দেওয়া হয়েছে। তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কি করতে হবে। সেই বিকেল থেকে একটু জিরানোর কোনো ফুরসত তাকে দেওয়া হয়নি। লাগাতার কাজ করেই চলছে সে। এটাই হয়তো বড় ভাই হওয়ার সাজা। গেমে নিয়ে একাকার তার সমস্ত শরীর, তাতে খেয়াল দেওয়ার সুযোগ হলেই তো। পিস পকেটে গুজে রাখা মোবাইলটাও সে কখন থেকে বেজে চলছে, কিন্তু সেটাও ধরতে সময় পাচ্ছে না। রাতটা পার হলে যে তাকে বেশ বেগ পোহাতে হবে তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। কথাটা ভেবেই মুখ দিয়ে চশোষক শব্দ করে উঠল সাদাব। গোলাপ, গাঁদা, রজনীগন্ধার তীব্র সুবাস জড়িত ফুলের বিছানার মাঝখানটায় লম্বা ঘুমটা টেনে বসিয়ে দিয়ে গেছেন বমিকে। সাথে কড়াভাবে বলে গিয়েছেন যেন রুম থেকে, এমনকি এই বিছানা থেকেও যেন এক পা নিচে না রাখে যতক্ষণ আদ্র ঘরে ঢুকবে। দুঃসম্পর্কের ভাবিদের এই নিষেধাজ্ঞায় ভূমিও বাদ্যবেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছে। সেই থেকে বসে আছে গুটিসুটি মেরে। সবুজ রঙা ড্রিম লাইটের মৃদু মন্দ টিমটিমি আলোয় জর্জটের ওড়নাটার পাক গলে সারা গড় দেখে চলেছে বেশ খানিকটা সময় ধরে। বুকের ভিতরে বেজায় তোলপাড় চলছে তার। আজ তার বাসর রাত। কথাটা মন মস্তিষ্কে উকি দিতেই আড়ষ্ট হয়ে পড়েছে ভীষণ লজ্জায়। বুকের ভিতর দুঃখফুক করছে ভয়ে, জড়তায়। বাবি চাষিদের শিখিয়ে দিয়ে যাওয়া কথাগুলো মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে উঠছে বারবার কোণঠায়। এই রাতটা প্রতিটি মেয়েরই স্বপ্নের রাত। কত শত কল্পনা জল্পনা আগে এই রাতটাকে নিয়ে, নিজের জীবনসঙ্গীকে কাছে পাওয়া নিয়ে। তার থেকে কিঞ্চিত দূরে নেই ভূমিও। তারও অনেক স্বপ্ন তার এই রাতটাকে নিয়ে, ভালোবাসার মানুষটাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতেই হুট করে বিদিষ্ট হয়ে উঠেছে সে। অপেক্ষা করতে করতে বেজায় বিরক্ত হচ্ছে, কিন্তু আদ্রের কোনো আশার নাম নেই। বারবার ঘাড় কাত করে তাকাচ্ছে দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে। এত রাত পর্যন্ত বসে থাকা কি সম্ভব? ঘুমে টলে উঠছে মাথা, যে কোনো সময় তো ধপাস করে পড়ে যাবে। ভূমি শুয়ে পড়বে কি না সেটা ভেবে দ্বিধাদ্বন্দ্বে হাসপাস করল। পুনরায় নিজেকে শাসিয়ে নিজে নিজে বিড়বিড় করে উঠল, ভূমি, ঘুমালে চলবে না। উনি যদি এসে দেখে ঘুমিয়েছিস রাগ করবে নিশ্চয়ই। আদ্র ভাইয়া আসলেই তাকে সালাম করতে হবে, এটাই বউদের প্রথম কাজ। সময় গড়িয়েছে 1:05। ছাদের এক পাশটায় পাটাতন বিছিয়ে আড্ডায় বসেছে পুরুষ মহল, যা চলছে বিগত 40 মিনিট ধরে। বন্ধুরা বাদেও তাতে যোগ হয়েছে এলাকার কিছু অল্প বয়সী চাচা বড় ভাইরাও। বিবাহিত ছেলেরা আদ্রকে উদ্দেশ্য করে শিখিয়ে দিচ্ছে এটা সেটা, কিন্তু এতে বিন্দুমাত্র মনোযোগ তার পড়ছে না। সে তো বেজায় ক্ষিপ্ত বিরক্ত, বারবার ঘড়ির কাঁটায় চোখ ফেলছে। এত রাত হলো, এখন কি তার ঘরে যাওয়ার প্রয়োজন নয়? কিন্তু সেটা কোনো কারো খেয়ালেই নেই। উঠতে চাইলেও জোরপূর্বক ঘিরে রাখা হয়েছে, কারণ তাদের আড্ডার কেন্দ্রবিন্দু যে সে না থাকলে জমবে কীভাবে। বন্ধুর একাকী জীবনের শেষ দিন তো আজকেই, সেটারই সেলিব্রেশন চলছে। সকলে হৈ হৈ করে হাসছে। আদ্র বিরক্ত হয়ে কপাল চেপে ফুসফুস নিঃশ্বাস ফেলল। তখনই হাতে ট্রে নিয়ে ব্যস্ত পায়ে উঠে আসছিলেন সাবিনা। ছেলেকে এমন বিষণ্ণ বিধ্বস্ত চেহারায় দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, এ কি বাবা,
কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? মাথা ধরল নাকি? আদ্র অসহায় নজরে তাকালো মায়ের দিকে। সাবিনা তাকিয়ে ছেলের চেহারার দিকে মাথা নেড়ে ট্রে থেকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, এই নে চাটা খা, দেখবি ভালো লাগবে। আদ্র আবার বিরক্ত প্রকাশ করলো। বিদিষ্ট চোখে কিছু সময় চেয়ে রইল। বোঝাতে চাইলেও সে চা খাবে না, ঘরে যাবে, কিন্তু সেটাই কারো কোনো নজর নেই। আদ্র অধৈর্য হলো, ফট করে উঠে দাঁড়ালো আড্ডার মাঝে। কারো দিকে না তাকিয়ে সামনে এগোতে নিলেই সকলের হতভম্ব হয়ে তাকায়। থমথমে হয়ে রিহান ব্রু কুঁচকে প্রশ্ন করে, কিরে, কোথায় যাচ্ছিস তুই আবার? রিহানের প্রশ্ন শুনি আদ্র পকর চোখে পিছনে ফিরে চাইল। গমগমে গলায় বলল, রুমে যাচ্ছি। সে কি, আমরা সবাই তোর জন্য এখানে বসে আছি আর তুই চলে যাচ্ছিস? বউ আসার সাথে সাথে বন্ধুদের কি পর করে দিলি? রিহানের কথায় তাল মিলিয়ে সকলে অধীরা নেত্রে চেয়ে সমানে মাথা দোলালো, কিন্তু এতে আদ্র বিন্দু মাত্র বিব্রত হলো না। সবাই যে ইচ্ছে করে এমন করছে তা সে বেশ বুঝতে পারছে। বেফাস কিছু বলে দিতে সেও পাশেই মায়ের দিকে চোখ পড়তে চুপ করে গেল। আদ্র শক্ত শিথিল কণ্ঠে বলল, টায়ার্ড লাগছে আমার। কথাটা বলেই দুবদাব পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। হতভাগ হয়ে সে রয় সবাই। শাহরিয়াত উঠে পা মেলায় আদ্রের সাথে। থতমত খায় সাবিনাও। সবাইকে দ্রুত হাতে চা দিয়ে পিছন পিছন দৌড়ে আসে। আদ্র বিনা বাক্য ব্যয়ে এগিয়ে যায় সামনে। শাহরিয়াত পিছন থেকে এসে কাঁধ চেপে ধরে। আদ্রের হেসে হেসে বলে, কি ভাই, এত তাড়া কিসের? আদ্র গমগমে চোখে পাশ ফিরে চাই। এতে গুটিয়ে যায় শাহরিয়াত। হেসে মুখ নিয়ে যায় আদ্রের কানের কাছে, পিস করে বলে, শোনো ভাই, মেয়েটা কিন্তু এখনও ছোট, বয়স কম, বুঝে শুনে করবি যা করার। জোশে এসে নিজেকে ভাগ মনে করার কোনো দরকার নেই, প্রয়োজনে সময় দে। আদ্র তাচ্ছিল্য হাসে, পুরোপুরি গাড় ফিরিয়ে তাকায় শাহরিয়াতের দিকে। একজন বিবাহিত পুরুষকে এসেছিস জ্ঞান দিতে? ননসেন্স। সাবিনা অতি বিলম্বে হন্য হয়ে নেমে এলো ছাদ থেকে। হাঁসফাঁস করে বোনকে এদিক সেদিক খুঁজতে লাগলো। কিছু দূর সাইতে দেখা পেয়ে তস্ত পায়ে সেদিকটা গিয়ে চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ রে ছোটো, মেয়েটার ঘরে তো দুধ মিষ্টি কিছুই দেওয়া হলো না। আদ্র তো ঘরে চলল। বোনের কথায় খানিক আটকে উঠলেন সাবরিনাও। পাশ থেকে তাহমিনা জিভ কেটে রুষ্ট কণ্ঠে বললেন, কয়টা বাজে সময় দেখেছো তোমরা? 2টা বাজলো বলে এতক্ষণ সময় ধরে তোমরা ছেলেটাকে ঘরেই যেতে দিচ্ছ না। তোমাদের আক্কেল জ্ঞান ও বলিহারি। কাজে এদিকটায় ব্যস্ত হয়ে যাওয়ায় সময়ও খেয়াল করেনি আপা। দিয়ে আসবো নাকি ফাঁক করে এখন? সাবিনা খানিক উদ্বিগ্ন চিনতে ভেবে রয়ে সেও বললেন, থাক, এখন আর কিভাবে দিবি? ছেলের সামনে এভাবে বাধা হয়ে তার ঘরে যেতে কেমন লাগবে? সাবরিনাও মাথা দুলালেন, তাও ঠিক। চিন্তিত কণ্ঠে কিছু বলতে নিলে আফজাল ঘর থেকে হাঁক ছড়লেন। স্বামীর আওয়াজ পেতে সাবিনা হন্তদন্ত পায়ে সেদিকে ছুটে গেলেন। সাবরিনা তাহমিনা নিজেদের বাকি কাজ সারতে লাগলেন। তোফাহেল মেহমানদের বিদায় দিয়ে সোফায় এসে বসলেন। স্ত্রীকে খুঁজলেন নজর ঘুরিয়ে। তার দেখা পাওয়া আদৌ মুখের কথা নাকি? দিনের অর্ধ সময়ে চলে যায় রান্নাঘর আর ড্রয়িং রুমে। 2টা কাজের মাসে রেখেও উপায়ন্ত হলো না, সমাধান হলো না এই ব্যস্ততার। মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, মেয়েটার জীবনের ভার এখন আরেকজনের কাঁধে তুলে দিলেন। হয়তো দূরে যায়নি, তাও তো পর হয়েছে। একটু তো নিজের অর্ধাঙ্গিনীর সাথে বসে গল্প করবেন, সুখে দুঃখের কথা বলবেন, কই দ্বারের কাছেও আসছে না। অতিষ্ঠ হয়ে মাথা কাত করলেন, উঠে হাঁটা ধরলেন ঘরের দিকে। আদ্র শাহরিয়াত সহ কথা বলতে বলতে রুমের সামনে এসে দাঁড়াতেই এক দফা চমকে যায়। হতভম্ব হয়ে সামনের দিকে চায়। তার দরজার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। এরই মাঝে আদ্রি, প্রিয়া, সাদাব, মিথিলারা সহ আরও কয়েকজন। শাহরিয়াত ওদের দেখেই হাসে। আদ্রের কাঁধ চাপড়ে হেসে বলে, এবার বুঝবে ঠেলা। এগিয়ে যোগ দেয় বাকিদের সাথে, মিশে যায় তাদের একজন হয়ে। আদ্র সামনে আগায়, ব্রুকুসকে প্রশ্ন করে, কি সমস্যা? তোরা সবাই এখানে কি করছিস? সকলে সবেগে তাকায় সেদিকে। আদ্রের নজর দেখে হাসে সবাই। শাহরিয়াত প্রমোদ কণ্ঠে বলে, সমস্যা না রে ভাই, আমাদের তো টাকা চাই, গেট ধরেছি আমরা, বাসর ঘরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে। আদ্র হকচকিত হয়, অবাক চোখে সে বলে, ঘর আমার, বাসরও আমার, তোদের কেন টাকা দিব? সাতাব শান্ত কণ্ঠে বলে, ভাইয়া সেটা বললে কিভাবে হয়? এটাই আইন, যুগ যুগ ধরে চলে আসছে। একই বাড়িতে বিয়ে হয়ে সব কিছু থেকে আমরা বঞ্চিত, এটাকে তো ছাড় দেওয়া যাবে না, সব উসুল করে নিতে হবে। পাশ থেকে দূর সম্পর্কের এক ভাবি কথাটা বলেই হাসে। আদ্র গরম চোখে সাদাবের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, সাদাব, তুই ভূমির বড় ভাই হয়ে এসব ননসেন্স কাজে যোগ দিয়েছিস, লজ্জা করে না? সাদাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, সরি ভাই, ভূমির ভাই হওয়ার সাথে সাথে আমি তোমার শালাও হই, কিন্তু এই মুহূর্তে সেটাই আমার পরিচয়।
আদ্র বৃতৃষ্ণায় কপাল ঘেঁষে ধরে, মুখে চশূষক শব্দ করে বলে, আমার বেশ ক্লান্ত লাগছে, সারাদিন দৌড়ের উপর ছিলাম, একটা থাপ্পড় খাওয়ার আগে ঘরে যা। শাহরিয়াত অমনি গদগদ হয়ে কাঁধ উঁচু করে, আঙ্গুল নাড়াতে নাড়াতে বলে, না না, হুম হুম ভাইয়া, ভাই তোমার কোনো এক্সকিউজ শোনার আমাদের ইচ্ছা নাই। আজ তোমার কোনো তেজ আমরা পরোয়া করি না, বউ পেতে হলে টাকা দিতে হবে। সুর মিলিয়ে সকলে হইচই করে ওঠে। সামনের দিকে হাত বাড়িয়ে রেখে সমান তালে বলে চলছে, টাকা দেন, বউ নেন। হাতও বিতিষ্ঠ হয়ে যায়। টাকা না দিয়ে ছাড় পাওয়া যাবে না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রুষ্ট কণ্ঠে বলে, কত টাকা লাগবে? সবাই হাসে। মিথিলা আগ বাড়িয়ে বলে, 30 দিলেও আমরা ম্যানেজ করে নিব, কি বলো সবাই? মিথিলার প্রস্তাবে সবাই মাথা দোলায়, নীরবে মাথা নাড়ায় আদ্রি প্রিয়াও। তারা নীরব দর্শক, ভাইয়ের মুখের উপর কিছু বলার সাহস নেই, কেবলই দল বাড়াতে তাদের উপস্থিতি। আদ্র ব্যস্ত হাতে পকেট হাতড়ে ওয়ালেটটা বের করে। সবাই ওদিন নজরে চেয়ে আছে সেদিকটায়। আদ্র ওয়ালেট খুলতে খুলতেও তা পুনরায় বন্ধ করে হাতে ধরে। সামনে সে হাতটা বাড়িয়ে শীতল কণ্ঠে বলে, এই ওয়ালেটে তোদের ডিমান্ড অনুযায়ী সমপরিমাণ টাকা আছে, আই থিঙ্ক তারও বেশি আছে। আদ্রের কথায় সকলের মুখে ঝিলিক ওঠে। ওয়ালেটের ভারী ভাব দেখে সকলে খুশি হয়ে যায়। শাহরিয়াত হাত বাড়িয়ে ওয়ালেটটা নিতে গেলে আদ্র তা নিজের কাছে টেনে নেয়। ব্রু কুচকায় সবাই। শাহরিয়াত উদ্বেগ নিয়ে বলে, কি হলো দে? আদ্র হাসে, দুহাত বুকে বাস করে বলে, দিব, বাট আমার শর্ত আছে। কি শর্ত? এক হাতে আগে দরজা খুলে দিবি, আমি ঘরের ভিতরে ঢুকে তোদের অন্য হাতে ওয়ালেটটা দিয়ে দিব। আদ্রের এমন শর্তে ব্রু কুচকায়, হতভম্ব হয়ে বলে, এটা আবার কি শর্ত? এটা তো আমাদের আইনে নেই। দেখা গেল তুমি সান্দু আমাদের ধোকা দিয়ে টুপ করে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলা, তখন? সাদাবসহ বাকিরাও তাল মেলায়, মাথা দুলায়। আদ্র অতি শান্ত স্বরে বলে, ধোকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি সব থার্ড ক্লাস কাজ কখনোই করিনি, সেটা তোরা ভালো করেই জানিস। আদ্রের এমন অবিশ্বাসে আত্মবিশ্বাসী কণ্ঠস্বর সকলকে ভাবনায় ফেলল। তারাও জানে আদ্র আর যাই করুক, কথা দিয়ে তা ভঙ্গ করার পাত্র নহে। সকলে একে অপরের মুখ সাওয়াসাই করতে থাকে। আদ্রি আবার মুখ খুলে এদিকে এগিয়ে ফিসফিস করে বলে, আমার মনে হয় ভাইয়া মিথ্যে বলছে না, একবার বলেছে যেহেতু দিবে তার মানে দিবে। সম্মতি জানায় প্রিয়ও। ওনাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই, মেনে নিন। সাদাবসহ সকলেও সাই জানায়। শাহরিয়া তাকায় আদ্রের দিকে, ব্রু বাঁকিয়ে বলে, ঠিক আছে দিচ্ছি, কিন্তু কোনো সিটিংবাজি চলবে না। এক হাতে ওয়ালেট বাড়িয়ে দিবি, অন্য পায়ে ভিতরে ঢুকবি, আমরা টাকা গোনা শেষ হওয়া পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবেই। আদ্র বক্র হাসল, কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে খোল। সবাই সসম্মতিতে সরে দাঁড়ালো দরজা থেকে। সাদাব এগিয়ে দরজাটা খুলে দিল। অন্য পাশে গাপটি হয়ে সে রইল শাহরিয়াত। যদি বেটা ঢুকে দরজা বন্ধ করে দিতে চায়, খপ করে ধরে ফেলবে সে আশায়। আদ্র রুমের কিছুটা ভিতরে প্রবেশ করে ওয়ালেটটা বাড়িয়ে দিল সামনে। শাহরিয়াত খপ করে টেনে নিল নিজের কাছে। বিস্ময়ের সাথে আনন্দে হাসল। ওয়ালেট পেয়েই সকলে দরজা ছেড়ে সেদিকে জ্বর হলো। সুযোগ পেতে আদ্র ফট করে দরজাটা লাগিয়ে দিল। ব্যস্ত হাতে সিটকিনিটা তুলে দিল। আওয়াজ শুনে বরকালো সবাই। এক এক করে তাকিয়ে পুনরায় ওয়ালেটে মনোযোগ দিল। শাহরিয়াত টাকা বের করে গুনতে লাগলো। হিসাব শেষে ফলাফল পেলেও এখানে মাত্র 15,000 টাকা। এভাবে ঠান্ডা মাথায় তাদের সাথে গেম খেলছে। আদ্র তাদের ধোকা দিয়েছে বিষয়টা বুঝতে জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। মিথিলা কাতর স্বরে বলে উঠল, স্যার এটা কি হলো? এটা তো অন্যায়। সাদাব বলল, ভাই দিস ইজ নট ফেয়ার, দরজা খোলো। শাহরিয়াত তেতে উঠল। এভাবে ধোকা সে জীবনেও খায়নি। আদ্র কিনা এত সুন্দরভাবে চোখের সামনে ধোকা দিয়ে চলে গেল। শক্ত হাতে দরজা ধাক্কা দিয়ে বলল, শালা দরজা খোল, তুই বললি বেশি আছে, এখানে তো তার অর্ধেকও নেই। সিটিংবাজ, আসল রূপ দেখিয়ে দিলি, এই ছিল তোর মনে মনে? আদ্র হাসল, ঠোঁট কামড়ে হাসি দমিয়ে অচেতন হয়ে বলল, তোরা বললি 30 দিতে, একজাক্ট অ্যামাউন্ট তো বলিসনি। 30,000 নাকি 30 টাকা? আমি আমার মতো ধরে নিয়েছি, সেই হিসাবে এখানে 30 গুণ প্লাস টাকা আছে। মিথিলা অসহায় কণ্ঠে বলল, স্যার আমি তো 30,000 বলতে চেয়েছি। সাদাব বলল, তাই তো, দরজা খোলো, টাকা দাও, না হয় আমরা যাব না। আদ্র রয়েস হয়ে বলল, আমার বউ ঘুমাচ্ছে, আওয়াজ করবি না, কালকে সকালে দিয়ে দিব, যা প্রমিস। শাহরিয়াত মুখ বাঁকালো, বক্রকণ্ঠে বলল, শালা উতলা হচ্ছে কেমন, দেখো বউ পেয়েই সকাল সকাল এসে আবার হানা দিব আমরা সবাই, এখন যাচ্ছি। সাদাব ভাইয়ের ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল। সকালে বাকি টাকা পেলে ভাগ করা হবে। শাহরিয়াত তো আজ রাতটা এখানেই থাকছে। মিথিলা, ইপ্তি, আদ্রি, প্রিয়া মেয়েটাও সবাই একসাথে ভূমির রুমেই থাকছে আজ। রাত বেশি হওয়ায় এখানে কাটাবে, এটাই তোফায়েল আহমেদের আদেশ।
সকলে ধূপধাপ পা ফেলে চলে যাওয়ার আওয়াজ পেতেই আদ্র ফিরে তাকালো। ফোঁস করে ক্লান্তির নিঃশ্বাস ফেলে সামনের দিকে চাইতে চমকায় খানিকটা। ফুলে আচ্ছাদিত বিছানায় মাঝখানটায় গুটি শুটিয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে থাকা শুভ্র শাড়িতে মোড়ানো এক মায়াপুরীকে দেখে ড্রিম লাইটের টিমটিমে আলোতে সাদার উপরে সোনালি রঙা সুতার কাজগুলো চিকচিক করছে। দুহাত বাস করে তার উপর মাথা দিয়ে কি গভীর তন্দ্রায় সে তলিয়ে আছে। আদ্র হাসল, বিজয়ের হাসি যাকে বলে। দৃঢ়পায়ে এগিয়ে গেল সামনে, শব্দহীন বসলো বিছানার পাশ ঘেঁষে। সে রইল তার ছোট্ট মায়াপুরীর এই মায়াবী চেহারাটার দিকে। কতটা নিষ্পাপে ছোট্ট গোলগাল মুখখানি, তার ডাগর আখের চাহনি তীরের মতে আঘাত করে বুকে। তাকিয়ে মেয়েটা জানে, বুঝেছে কখনো? আদ্র বিমোহিত চোখে চেয়ে রইল সামনে শুয়ে থাকা পুতুলরূপী তার বউটার দিকে। হ্যাঁ, আজ থেকে মেয়েটা তার বউ। এই মেয়েটার সকল দায়িত্ব আজ থেকে তার। আদ্রর নিষ্পলক সে থেকে উষ্ঠ মিলে হাসল। এই হাসি প্রাপ্তির, এই হাসি তৃপ্তির। এগুলো খানিকটা সামলে সয়ে দিতে চাইল নিজের অর্ধাঙ্গিনীর খাদহীন ললাট। ক্লান্ত ভারী শরীরে অগাত গুমে মগ্ন যখন ভূমি, গুমের মাঝে অনুভব করলো কেউ তার দিকে গভীর নেত্রে চেয়ে আসে। কারো শরীরের উষ্ণতা, নিঃশ্বাসের তপ্ত হওয়া তার চোখে মুখে আশ্রে পড়ছে। কি দেখছে এত পর্যবেক্ষণ করে? আচমকাই চোখ মেলল ভূমি। নিবু নিবু চোখের তিনটা রেশ খানিকটা কাটতেই নিজের কাছে অনেক বেশি কাছের মানুষটা দেখা পেল। তার বহু প্রতীক্ষার ভালোবাসার আদ্র ভাইয়া। ঘোর কাটল তক্ষুনি, গুম উবে গেল, বাসা বাঁধল কুণ্ঠা। মুখখানি লালিত হতে হতে উষ্ণতায় ভরে উঠল। ভূমিকে উঠতে দেখে আদ্র খানিক পিছু সরল। ভূমি চট করে উঠে বসল। মাথার উপর হাত দিতে দেখতে পেল তার বড় সড়ো করে টেনে রাখা ওড়নাটা সরে গিয়েছে, যেটা আদ্র ভাইয়া ঘরে এসে প্রথমে খোলার কথা। ইস, কিভাবে ঘুমিয়ে পড়েছিল! মা চাচিরা যা যা শিখালো কিছুই তো হলো না। লজ্জায় বিস্ময়ে নিজেকে বকে নিল। কিন্তু তারও দোষ কোথায়? সে যে ঘরে রেখে গেল, বসে থাকতে থাকতে বিতৃষ্ণা হয়ে উঠল। এরপরে কখন ঘুমিয়ে পড়লো বুঝেই উঠতে পারেনি। ভাবনার রেশ কাটিয়ে চোখ ফিরিয়ে আদ্রের দিকে তাকালো। পট করে নিচে নামতে আদ্রকে সালাম করে নিল। অপরাধী কণ্ঠে তোতলে বলে উঠল, সরি আদ্র ভাইয়া, আসলে কিভাবে জানি ঘুমিয়ে পড়েছি। আদ্রকে চোয়াল শক্ত চোয়ালে বসে থাকে উঠে দাঁড়াতে দেখে ভূমি খানিক বরকালো, ভয় পেল। আমতামতা করেই চাইল, বাসর রাতেই কি ঝগড়া করবে? তার সাথে ঘুমিয়ে পড়েছে কেন সেই অপরাধে? বমি নড়ে পড়ে উঠল। আদ্রকে এভাবে চুপ থাকতে দেখে পুনরায় সাফাই গাইতে নিল, ভাইয়া রাগ করেছেন? আমি আসলে আদ্র দুফা এগুলো নিজের স্যাপটা হাতের তর্জনী বমির নড়তে থাকা লিপস্টিক পরিহিত ঠোঁটের মাঝে চেপে ধরল। এতে চুপসে গেল মেয়েটা। তীর তীর করে কাঁপল তার চাহনি। তার ভাবভঙ্গি ভীষণ স্বাভাবিক, মুখে কিচ্ছুটি বলল না। আসম্বিতে বমিকে পাঁজা কোলা করে তুলে নিল আদ্র। বমি ভরকালো, চকিতে চেয়ে থাকতেই নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নিজের উপর আদ্রকে আধশোয়া হতে দেখে শরীর জমে এলো, কাঁপল সর্বাঙ্গ। কি হতে যাচ্ছে সামনে? কথাটা ভেবেই থমকে এলো শিরা উপশিরা। লজ্জায় কোনটায় চোখ নোয়ালো, বুঝে নিল তার সযত্নে। আদ্রের মুখাবির এগোতে থাকলো ভীষণ কাছে, যার মাঝে কোনো খাত নেই কোনো ফাঁক, দূরত্ব। যতটুকু দূরত্ব গোছানো যায় ততটুকু গোছালো। তার তপ্ত উষ্ণ নিঃশ্বাস ভূমির দেহের রন্ধ্রে রন্ধ্রে কাটা তুলে দিচ্ছে। গেমে আসছে মেয়েটা। আদ্রের বলিষ্ঠ দেহের ভিড়ে গুটিসুটি মেরে গেল ভূমির ছোট দেহ। আদ্র ভূমির ললাটে চিকন কোমল ঠোঁট ছুঁয়ে দিল। চুলো মেয়েটার নাক, চোখ, রক্তাক্ত দুগাল। ভূমি নড়ল, অশান্ত হলো বদন, অস্থিরতায় হাঁসফাঁস করল, চটপটিয়ে উঠল। আদ্র ইঞ্চিও নড়ল না, বরং ভূমির গাড়ের পাশে মুখ নিয়ে পিসপিস করে বলল, কি বলেছিলাম সেদিন মনে নেই? দিনটা আমার, শুধুই আমার। কথাটুকু বলেই তার কোমল অদর ডোবালো ভূমির গলায়। অবিরত সম্মনে থেতিয়ে উঠল মেয়েটা। ভূমি দুচোখ খিসে বন্ধ করে নিল। আদ্রের এই কামুক স্বর, এই ছোঁয়ায়, এই অশান্ত আচরণেই আইটাই করল। বয়সন্তীর আবেগে আপ্লুত হয়ে উঠল অষ্টাদশী। সময় গড়ালো, দূরত্ব গুছালো। ভূমি শান্ত হলো, ধাতস্থ হলো। একটা সময় পরে সয়ে নিল। কাঙ্ক্ষিত ব্যক্তির এই পবিত্র ভালোবাসার ছোঁয়ায় নিজেকে সামিল করে নিল। একতালে আঁকড়ে নিল মানুষটার উন্মুক্ত গমার্ত চ্যাপটা পিঠ। সূচনা হলো এক নতুন পথ চলার, নতুন অনুভূতির। সন্ধি হলো দুই চড়ুইয়ের আগত জীবনের। দীর্ঘ রজনী কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আবছা আলো ছটা পেতে পাখপাখালি দল
ডানা চাপটে বেরোতে শুরু করছে প্রভাতের গান গাইতে। জানান দিতে নিশি কেটেছে শুরু, মিলেছে দিগন্ত আরও একটি নতুন দিনের নতুন সূচনার। সময় ভোর 5টা বেজে খানিক। আদো আদো সূর্যের কিরণ পূর্ব আকাশে লালিত হচ্ছে। স্পষ্ট নয় অক্টোবরের সকাল, কখনো ঠান্ডা কখনো ব্যবসা গরমের আভাস। গ্রাম্য সাইডে আবার মাঝেই মৃদু কুয়াশার উপস্থিতি। খোলা জানালার পর্দা ভেদ করে প্রকৃতির বুকে শটান দাঁড়ানো বৃক্ষকাণ্ডে দোলে ওঠা বাতাসের দলা শোষক করে রুমে প্রবেশ করছে। পাতলা কাঁথার মাঝেও বমির দেহে কম্পন তুলছে। এতে ব্যাঘাত ঘটেছে ঘুমের। ঠান্ডায় কাটা দিচ্ছে শরীরের ভাজে ভাজে। বমি মিটিমিটি চোখ খুলে তাকাতে উদ্যত হলো, কিন্তু বেশ সফল হলো না। দুচোখ আপনা আপনি টেনেই যেন বন্ধ করে দিচ্ছে ঘুমের জোয়ার। শেষ রাতেই তো ঘুমটা লেগেছিল, বলতে বলতেই ছুটে গেল। বমি আড়মোড়া ভেঙে নড়তে চাইলেও কিন্তু বাধা পড়ল কোনো শক্তপোক্ত বাহু ডোরে। চকিতেই তাকালো এবার। মাথা খানিক উঁচাতেই দুই নেত্রে জল জল করে উঠল। সুগভীর নিখাত শ্যামলা পুরুষালের মুখাবির। গভীর ঘুমে মগ্ন সে। লম্বা লম্বা পাপড়িদয় শুয়ে দিয়েছে তার পোলা কোটর। নিঃশ্বাসের সাথে নির্গত হচ্ছে ভারী আওয়াজ। বমি হাসল। জড়সড় হয়ে থাকা হাতটা সামনে এগিয়ে নিল। আবসা অবয়বটার কোমল হস্ত শুয়ে দিল মানুষটার পাপড়িদয়। হাসির তোড় বাড়ল, সাহস যেন জোরালো হলো। হাত নামালো, শুয়ে দিল চোখা নাক। পরপর তা নামতে উদ্যত হলো চিকন পুরুষালী অদরে। ভালো লাগায় সেয়ে গেল যেন সর্বাঙ্গে। শরীর বেয়ে শিহরণ বইল তখন, যখন ইন্দ্রিয়ের আনাসে কানাসে উকি দিল কাল রাতের মানুষটা সে উন্মাদনা মাদকতা, ভালোবাসার মুহূর্ত খানিকটা। মানুষটার অন্য এক রূপ, ভিন্ন একটা আদ্র। কতটা অধৈর্য ছিল তার সালসলন। বমির লজ্জায় আড়ষ্ট হলো, চোখ নামালো। পরপর মনের মাঝে খেললো এক আবদ্ধ চাওয়া। আদ্রের শক্ত হাতের বাঁধন ঠেলে খানিক উঁচু করল মাথা। জড়তা ঠেলে শুয়ে দিল তার অদর। এতেই যেন অসাধ্য সাধন করল। তৃপ্তির হাসি দিল, কিন্তু মন তো ভরেনি। জেগে থাকতে লজ্জায় কোণ্ঠায় অস্থিরতা সে কিচ্ছুটি বলার করার সুযোগ পেল না। চোখ তুলে তাকাতেও পর্যন্ত পারেনি। কত শত ইচ্ছে জেগেছিল মনে, কি করবে কি বলবে, কিন্তু হওয়ারটা হয়নি কিছুই। এখন তো মানুষটা ঘুমে মগ্ন, দেখছেও না, লজ্জাও দিবে না। বমি পুনরায় মুখ আগালো। কাপা ঠোঁট বসালো তার উষ্ণ ঠোঁটের বাজে। পগার করল তা। তক্ষুনি ঘটে গেল বিদারক অনুচিত ঘটনা। বমি ঠোঁট ছোঁয়াতে ফট করে চোখ মেলে তাকালো আদ্র। বমি হতভম্ব হলো। নার্ভাসনেসে আড়ষ্ট হলো, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। গোল গোল দুই আঁখিতে চেয়ে রইল নিষ্পলক। আদ্র ওভাবেই উষ্ট ছড়ালো। এতে মেয়েটার হুঁশ ফিরল। সাথে সাথে দূরে সরতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। আদ্র নিজের ডান হাত চেপে ধরল মাথা। আয়ত্তে নিল বমির অদর। বমি কিছু মুহূর্ত অতিবাহিত হতে চটফটি উঠল। অস্পষ্ট শব্দ করে উঠল ব্যথায়। মিনিট চারেকের মাথায় আদ্র ছেড়ে দিল। ফোঁস শ্বাস ফেলল। আদ্র হাসল, সমস্ত কপাটি ছাড়িয়ে হাসল। বমি ঠোঁট চেপে চোখ মুখ কুচকালো। অভিমানী চোখে সে বলল, জ্বলছে ঠোঁট, কামড় দিয়েছেন কেন? আদ্র হাতের বাঁধন শক্ত করে নিজেদের মাঝে থাকা দূরত্ব সম্পূর্ণভাবে গোছালো। বমিকে টেনে বক্ষে চেপে নিল। কানের দ্বারে ঘুমন্ত জড়ানো দৃঢ় কণ্ঠে বলল, এই ঠোঁটগুলো আমাকে জ্বালাচ্ছিল কেন? আমি ঘুমাচ্ছিলাম, তাও সহ্য হলো না? বমি রাগ মুহূর্তে ফুঁস হয়ে এলো, ফুলে পফে উঠল। তাতে পুনরায় লাজুকতা চেয়ে গেল। বেজায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। কোথায় থেকে এত লজ্জা তার মাঝে উদ্ভব হলো? বমি নিজের বোকামতে আফসোস করছে। এবার কেন শুধু শুধু খোঁচাতে গেল? সে তো ভালোই ঘুমাচ্ছিল, এখন নিজ হাতে নিজের বিপদ ডেকে আনলো। বমিকে চুপ করে থাকতে দেখে আদ্র খানিকটা কাঁদে ঘেঁষে বলল, আমার কি মনে হয় জানো? বমি না তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, কি? দে ওয়ার নট স্যাটিসফাইড উইথ সো লিটল, নিড মোর। চিন্তারত চিন্তায় বমি ভাবল, মিলালো শব্দ। যখনই মাথায় শব্দগুলো খেললো অমনি হকসকালো। বিস্ফোরত চাউনিতে তাকালো আদ্রের দিকে। আদ্র তার দিকে চেয়েছিল। বক্র হাসল। বমি বুঝে নিল তার উদ্দেশ্য। ঘন ঘন বেগতিক মাথা জাকালো দুদিকে, কিন্তু আদ্র তো শোনার পাত্র কই। ব্রু কুচকে শ্বাসে উঠল। বললে হলো নাকি, আমার এত আরামের ঘুম ভেঙেছ, যেহেতু সেটার শাস্তি না নিয়ে কি ছাড়া পাবে? নেবার, মিসেস আদ্রিয়ান। বমি অসহায় নজরে তাকালো, ঠোঁট উল্টালো। অমনি আদ্র আধশোয়া হয়ে উঠে এলো তার ছোট্ট দেহের উপর। বমি আয়ত্তে নিল মানুষটার পোলা পোলা চোখ, অগোছালো চুলের বাজ চওড়া দেহের ফাঁকে গুটিয়ে গেল। দাতস্থ হলো সে, সামলে নিল নিখাত পবিত্র ছোঁয়ায়, জড়িয়ে নিল নিজেকে। বাধা পেল না আদ্র।
আঁকড়ে নিল প্রাণপ্রিয় স্ত্রীর নরম কোমল উষ্ঠ, ভরিয়ে দিল চুম্বনের সাগরে, বেসে গেল ডুব দিল পুনরায় ভালোবাসার সুখে তপ্ত জোয়ারে। অম্বরীতে আলো ফুটেছে। একদিনে ছুটি শেষে শহরের মানুষেরা ব্যস্ত পায়ে ছুটে চলেছে নিজেদের জীবিকার তাগিদে বাহিরে রোদের চটা তীব্রতা ছড়াচ্ছে। বেলা গড়িয়ে তার 7টার উঠতে বোধ হয়। ড্রয়িং রুমে জোর ব্যস্ততায় চলছে মেহমানদের সকালের নাস্তার জোগাড়ের ছুটোছুটি। মেহমানদের মাঝে রয়ে গিয়েছে বুমির নানার বাড়ির কয়েকজন, আর দূর সম্পর্কের আত্মীয়র এক পরিবার। অনেকেই সকালের আলো ফুটতে রওনা হয়ে গিয়েছেন, বাকিরাও নাস্তা শেষে ছুটবেন নিজের নিজের গন্তব্যে। দুই যার সাথে তাহমিনা বেগম ব্যস্ত হাতে রুটি তরকারি করছেন। দুই কর্তা সোফায় বসে চা পান করছেন, হাতে তাদের দৈনিক খবরের কাগজ। কালকের সারা দিনের অতিথিয়তার তাদেরও কম দখল পোহাতে হয়নি। বয়স হয়েছে, শরীরে বেশ দুর্বলতাও জেঁকে বসেছে, রোগবালায় বাসা বেঁধেছে। একটু পরিশ্রমে শরীর মন যেন থেতিয়ে উঠেছে, ক্লান্তিতে শরীর আড়ষ্ট হয়ে পড়েছে। বিষয়টা চোখ এড়ায়নি সহধর্মিনীদের। দুই কর্তা তোড়জোড় করে অফিস ছোটার তাল ছুটতেই দমকে চুপ করিয়ে দিলেন। কিসের এত কাজ, টাকা পয়সা? পরিবারের সাথে দুদণ্ড কাটাতে না পারলে, খুশির মহলে সামিল হতে না পারলে, অসুস্থ শরীর নিয়ে দৌড়াতে হবে কেন? একদিন না হয় অফিসের কর্মচারীরা কাজে ফাঁকি বাজি করলই, তাতে কি খুব একটা লস হয়ে যাবে? কী করার, স্ত্রীর কথা না মানলেই নয়। নিজেদেরও একটা বাহানা হয়ে গেল, এতেই আরাম করে বসে আছে আজ বাড়িতেই। এর মাঝে সাদাব নেমে এসেছে হন্য পায়ে, পিছন পিছন শাহরিয়াত। কাল রাতে এ বাড়িতেই কাটিয়েছে। তার বাড়ি শহর থেকে বেশ খানিকটা। অত রাতে যাওয়াটা যেতে দেওয়াটা কি বিবেকে বাদে না? এজন্যই তো তোফায়েল আহমেদ কড়া করে বলছেন যেন রাতটা কাটিয়েই যাওয়া হয়। সিঁড়িতে এসে দুজনে সমানে পা মিলিয়েছে। এক রাতেই দুজনের মাঝে ভালোই সখ্যতা গড়ে উঠেছে। বয়সের তফাতে খুব একটা নয়। নেমে দাঁড়িয়েছে বাবার সামনে। শাহরিয়াত এসে ভদ্র হয়ে লম্বা একটা সালাম ঠুকলো আফজালকে। ভদ্রলোক পেপার থেকে নজর তুলে তাকালো, চোখ লাগালো চশমাটা খুলে। পেপারে মোড় ভেঙে টেবিলে রেখেই সৌজন্যে হেসে সালাম নিল। নরম কণ্ঠে বলল, বসো বসো, চা খাও। পরপরে ডাকলেন সাবিনাকে। স্বামীর হাঁক পেতেই তিনি ব্যস্ত পায়ে বেরিয়ে এলেন। দুই ছেলেকে দেখে হাসলেন। তাদের বসতে বলে স্বামীর দিকে প্রশ্নবিদ্ধ চোখে চাইলেন। আফজাল দৃঢ়স্বরে বললেন, ওদের জন্য চা নিয়ে এসো। সাবিনা মাথা দুলালেন, চলে গেলেন কিচেনে। সাদাব শাহরিয়ার সোফায় বসলেই তোফায়েল জিজ্ঞেস করলেন, কি খবর তোমার বাবার? ব্যস্ততার মাঝে খবর নেওয়ারও সময় পেলাম না। শাহরিয়াত মাথা নত করে হেসে অতি বিনয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ আঙ্কেল। আফজাল বললেন, কানাডা থেকে ফিরলে কখন শাহরিয়াত? জি আঙ্কেল, 2 মাস হলো। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তোমার বাবা মা পরিবার সবাই তো ওখানেই রয়েছে নাকি? শাহরিয়াত মাথা উঁচিয়ে উপর নিচ দুলিয়ে জানালো, জি আঙ্কেল। তোফায়েল ভাবুক হয়ে বললেন, কি করছো আজকাল? শাহরিয়াত নরম কণ্ঠে জানালো, আপাতত কলেজের লেকচারার হিসাবে জয়েন করেছি আঙ্কেল। আফজাল খানিকটা ব্রু গোটালেন, কণ্ঠ ভারী করে বললেন, দুই বন্ধু কি জোট বেঁধে এই প্রফেশনটা বেছে নিয়েছো নাকি? উত্তর না নিয়ে পুনরায় প্রশ্ন করলেন, বাবার ব্যবসা রেখে দেশে সেটেলড হওয়ার চিন্তা করলে যে একা জীবন কাটাতে পারবে নাকি পরিবার ছাড়া? এতক্ষণ ধৈর্য ধরে বসে থেকে হাসি মুখে সকল প্রশ্নের জবাব দিলেও এবার সে বেজায় বিরক্ত হলো। এত প্রশ্ন করা লাগে? সে কি শখে এসে দেশে সেটেলড হতে চাইছে নাকি? তার মেয়ে তো দেশে আসতে বাধ্য করেছে। মেয়েকে যে জীবন গেলেও বাহিরে নিয়ে যেতে দিবে না, তা তো আগেই বলে দিয়েছে মেয়ের ভাই। এখন এই কথা বললে লাঠি তাড়া করে বের করবে হিটলার শ্বশুর। শাহরিয়াত উত্তর দিতে বিলম্ব হলো। তারা ওদের নেত্রে চেয়ে থাকতেই এসে হাজির হলো সাবরিনা। হাতে ট্রে করে 2 কাপ চা আর ফ্রিজ ভর্তি টি টোস্ট সামনে এগিয়ে দিতেই দুজনে চায়ের কাপ তুলে নিল। সাবিনা কিচেন থেকে গলা উঁচু করে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, ঘরে গিয়ে ওষুধ খেয়ে নিতে। আফজাল আর কোনো দিক না তাকিয়ে উঠে গেলেন। এতে যেন হাঁপ ছেড়ে বাঁচল শাহরিয়াত। তোফায়েল হাসি মুখে জিজ্ঞেস করলেন, সিদ্ধান্ত মনে হয় নিয়েই নিয়েছো, দেশে থাকবে নাকি? শাহরিয়াত হাসল, কোনো উত্তর করল না। তিনি পুনরায় বললেন, তা একা থাকো তো? এভাবে সম্ভব না, বিয়ে শাদী একটা করে নিতে পারো, তাই না? শাহরিয়াত সুযোগ পেতেই বলল, জি আঙ্কেল, ইচ্ছে আছে। মেয়ের বাবা রাজি হতে ইনশাল্লাহ দেরি করব না, দোয়া করবে। তোফায়েল হাসলেন, গমগমে কণ্ঠে বললেন, তাই নাকি? এ তো ভালো খবর। মেয়ের বাড়ি কোথায়? তুমি আঙ্কেলকে বলো, তোমার পরিবার দেশে নেই তো কি হয়েছে, আমরা দেখব। আদ্রের বন্ধু তুমি, আমাদেরও ছেলের মতো। রাজি করানোর দায়িত্ব তোমার এই আঙ্কেলের। বন্ধুসুলভ আশকারা পেতে শাহরিয়াত বুক ফুলালো। মুখ ফুটে কিছু বলতে নিবে, তার আগেই সাদাব তাড়া দিল, ভাই চলো, দেরি হয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি না গেলে জিনিস পাওয়া মুশকিল হয়ে যাবে, সেগুলো আবার এতিমখানায় পৌঁছে দিতে হবে। তোফায়েলও তখন সায় দিলেন, হ্যাঁ হ্যাঁ যা বাবা, দেরি হবে তো। দেখিস বাচ্চাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয়, কেউ যেন একটা দানা পানিও কম না পায়। দুজনেই মাথা ঠিক আছে বলে বেরিয়ে যায়। দরজার করাঘাতের শব্দে পুনরায় দীর্ঘ নিদ্রায় ব্যাঘাত পড়ে ভূমির। ঠুকঠুক আওয়াজ কর্ণকুহুরে পৌঁছাতেই গুম চক্ষু টেনে টুলে মিলে তাকায়। সকাল হয়েছে, রোদের কটকটে জৌলুস জানালার পাক গলে পাতলা পর্দার ভাজে ভাজে তা আছড়ে পড়ছে ঘরময়। কিছুটা ঠিকরে পড়ছে আদ্রের উন্মুক্ত পিঠে। বমি এক পলক চেয়ে থেকে নিজেকে আদ্রের বাঁধন হতে ছাড়িয়ে উঠল বিছানা ছেড়ে। মেঝেতে অযত্নে বেহাল দশায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা শাড়িটা কুড়িয়ে কোনো রকমে পেঁচিয়ে নিল অনাবৃত গায়ে। দরজার পাশটা এগিয়ে শীতল কণ্ঠে জানতে চাইল কে। ওপাশ থেকে আওয়াজ এলো না, বরং করাঘাতের শব্দও আরও পাওয়া গেল না। বমি আর ডাকল না। এগিয়ে গ্লাসটা টেনে পর্দা আড়াআড়ি করে বন্ধ করে দিল। বাদ সাধল রোদের প্রখর তীব্রতায়। কিছু সময় স্বামীর মুখপানে সে হালকা হাসল। এগিয়ে দাঁড়ালো ওয়াশরুমের দেওয়ালে লাগানো আয়নাটার সম্মুখে। নিজের বেগতিক অবস্থা দেখে খানিক আতকালো সে, বরকালো। সবেগে সহস্তে চেপে ধরল শরীরের লাল কালসিটে ক্ষতস্থানগুলো। গলা বুকের একই বেহাল অবস্থা হয়েছে। দুপায়ের আঙ্গুলে বর দিয়ে আরও আগালো, সম্মুখে গিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লজ্জা কুণ্ঠা রাগের মিশ্রণে আইটাই করে উঠল। কিভাবে সে বাড়ির মানুষদের মুখ দেখাবে? সবাই কি না জানে ভাববে যদি চোখে পড়ে। ইস, কি লজ্জার কথা। বমি বিতিষ্ঠতায় কপাল চেপে ধরল, হাঁসফাঁস করল। দরজা থেকে উকি দিতে দাঁত কিড়মির করে চাইল গোমন্ত দুষ্ট হিটলার লোকটার দিকে। তাকে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পেলে দিব্যি ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে গোসল সেরে একেবারে বের হলো বমি। বাহিরে এসে সোফার উপরে ভাঁজ করে কালকে রেখে যাওয়া একটা শাড়ি টেনে নিয়ে এসে দাঁড়ালো আয়নার সামনে। খুব একটা দক্ষ না হলেও মোটামুটি ভালোই পারে শাড়ি পরতে। শাড়ি পরা শেষে মাথা থেকে টাওয়াল খুলে চুলগুলো নেড়ে নিল। পানি সিটে পড়তেই আদ্রের চোখে নিদ্রা ছুটে গেল। চোখ মেলতে সদ্য গোসল সেরে আসা গাঢ় নীলরঙা শাড়ি পরিহিতা বউটাকে দেখে আতশোয়া হয়ে বসল। ঠোঁটে হাসি টেনে চেয়ে রইল। বমির খেয়াল নেই সেদিকটাই। সে আপন মনে চেষ্টা করে চলছে গলার গাঢ়ের দাগগুলো আড়াল করতে। কুলুর তুলুরতে ফাউন্ডেশন লাগিয়ে ডলে চলেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছুটি হচ্ছে না। বিতৃষ্ণায় আওয়াজ করছে বারবার, যাবে না তো। আদ্রের মতে তার ভালোবাসার স্পর্শগুলো অনেক জেদি, এত সহজে যাওয়ার নয়। কেন এত কষ্ট করছ? হঠাৎই আওয়াজে বমি আচম্বিতে তাকাই। আদ্রকে বিছানায় আতশোয়া হয়ে এদিকে তাকিয়ে বসে থাকতে দেখে সংকোচনে চোখ নামাই। অসহায় নিবুসারে বলে, কি করছেন আপনি? আমি এখন বাহিরে কিভাবে যাব? আদ্রর ভাবহীন উত্তর, এভাবে যাবে, সমস্যা কি? বমি বরাক চোখ তুলে তাকিয়ে বলে, কি বলছেন কি? মানুষ কি বলবে ভাবুন একবার, কেমন লজ্জার কথা। আদ্র কাঁথা জড়িয়েই বিছানা ছাড়ল। বমির পিছনে দাঁড়িয়ে ওভাবেই পিছনে আলগে মিশালো নিজের মাঝে। কানের কাছে ফিসফিস করে বলল, আমার বউ, আমি যা ইচ্ছে করেছি। কে কি বলল না বলল তাতে আমার কি? ওসব আমার দেখার বিষয় না। আমি তো শুধু তোমাকেই দেখব। এত বছরের তৃষ্ণার্ত চোখের ভাষা কি তুমি বোঝো না মায়াপুরী? বমি ওভাবেই গাঁড় ফিরল। চোখ লজ্জা পেল না, বরং ভালো লাগার পরশে মন চেয়ে গেল। মুখে হাসি উঠল। অন্তরে জাগা মানুষটার প্রতি ভালোবাসার কলেই খিলখিলিয়ে উঠল। সে তো চেয়েছিল মানুষটা তাকে ভালোবাসুক, এত বেশি ভালোবাসুক যাতে ছেড়ে যাওয়ার মতো নিকৃষ্ট শব্দটার কোনো উপলব্ধি জীবনে ইঞ্চি পরিমাণও জায়গা করতে না পারে। পরক্ষণে ছড়ালো নিজেকে, কড়া করে বলল, ফ্রেশ হয়ে আসুন আগে যান। বলে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিল ওয়াশরুমে। আদ্রকে পাঠিয়ে ফিরে এসে গুছাতে লাগলো রুম। আজ থেকে এই রুম তার, সে ঘরটার মালকিন। এই ঘরের আনাচে কানাচেতে সিঁড়িয়ে ছটিয়ে থাকবে আজ থেকে তাদের প্রেম, অনুভূতি, হাজারো স্মৃতি। একটা সময় এই ঘরটায় আসতেই হাত পা কাঁপত ভয়ে, ভয় পেত লোকটাকে দেখলেও। সারাক্ষণ কেমন করে শাসাতেও বকত। এখন আর কোনো ভয় নেই, কারণ সেই তো এখন থেকে তার। নিজের স্বামীর কাছে কেন কোনো লজ্জা নেই, নেই কোনো জড়তা। অকপটে বলতে পারবে সব। বমির হৃদয়ে আদ্রের প্রতি মনোভাব সহস্তর হতে শুরু করলো। বমি ভাবনার মাঝে হঠাৎ আদ্র একটা বক্স বমির সামনে ধরল। বমি চকিতে তাকালো। আদ্র গোসল সেরে এসে দাঁড়ালো, মাত্র চুল থেকে এখনও টপটপ পানি পড়ছে। বমি অধীর নয়নে চেয়ে রইল, কি আছে তা জানতে। আদ্র খুলল বক্সটা।
তাতে আবিষ্কার হলো সোনালি রঙা একটি লকেট, যার উপর নিখুঁত কাজে খচিত দুটো নামের অক্ষর A+V। অভিহিতের ন্যায় চেয়ে থাকতে আদ্র মোলায়েম কণ্ঠে বলল, তোমার উপহার। রাতে দেওয়ার কথা থাকলেও তাড়াহুড়োয় খেয়াল ছুটে গিয়েছিল, সরি। বমি হাসল, পিছন ফিরে বলল, পরিয়ে দিন। আদ্র বমির চুল সযত্নে সরিয়ে নরম হাতে পরিয়ে দিল বিয়ের পরের ভালোবাসার প্রথম চিহ্ন, যা সারা জীবন অক্ষুণ্ণ থাকবে। এরপর কোমল ঠোঁটে চুম্বন বসালো উন্মুক্ত জায়গায়। বমি ফট করে ফিরে তাকালো, রাগ দেখিয়ে বলল, আপনি একদম জাতা, ভালো লাগে না। কথাটা বলে লম্বা ঘোমটা টেনে যত দূর আড়াল করা সম্ভব করে নিল। দুবদা পা ফেলে দরজা খুলে এগিয়ে গেল নিচে। বমিকে নামতে দেখে সাবিনা হাসি মুখে এগিয়ে এলেন শ্রেণীর কাছে। দুহাতে বমিকে আগলে নামালেন নিচে, টেনে বসালেন সোফায়। মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বললেন, এত তাড়াতাড়ি কেন উঠেছিস মা? বমি আজ যেন একটু বেশি সংকোচ হচ্ছিল মণিকে দেখে। না হওয়ারই বা কী আছে? কাল অবধি চেয়েছিল মণি, আজ থেকে তিনি তার শাশুড়ি। এটা কি স্বপ্নের চেয়ে কম কিছু? বমি নত মাথায় নরম কণ্ঠে জবাব দিল, ঘুম ভেঙে গিয়েছিল মণি। সাবিনার হাসি মুখ খানিক অন্ধকারে ঢাকলো। বারমুখী কিছুটা জোরেই বলল, সে কি কথা বমি? মনের জোর আওয়াজে বমি চমকিত হয়ে মাথা তুলল। সাবরিনও এসে হাজির হলো কি হলো তা জানতে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাফা? কি করেছে মেয়েটা? তোর মেয়েকে আমাকে আপন করে নিতে পারেনি রে ছোট। আমি এখনও তার মনেই রয়ে গেলাম, মা হতে পারলাম না। বমি সচেতন নজর ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। কিছুই তো তার মাথায় ঢুকছে না কি বলছে। আপন কেন ভাববে না? মনি কি তার মায়ের চেয়ে কম নাকি? সাবরিনা চিন্তানরত মুখ সচল করলেন। হাসতে হাসতে মাথা দুলালেন তিনি। সহজ গলায় বললেন, আপা তুমিও না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথম দিনই মেয়েটা না জানি কি করে বসলো। আর তুমি রাখছো কেন? ও কি ওসব জানে বলো? শিখিয়ে দিবে তো। আজ থেকে ওর সব কিছু তোমাদের হাতে। আদ্র তোমার একমাত্র ছেলে। তোমার ছেলের বউকে তুমি নিজ হাতে গড়ে নিবে নিজের মতো করে। সাবিনা হেসে দিলেন, বমির দিকে সে বললেন, ঠিকই বলেছিস। আমার বৌমাকে আমি পুতুল সাজিয়ে রাখবো, কোনো কষ্ট পেতে দিব না কখনো। আমার আদ্রির পরে এটা আমার আরেকটা মেয়ে। বমি চোখ নোয়ালো। বৌমা কথাটা শুনে যেন বুক দুকপুক করে উঠল। কি সুন্দর মিষ্টি এই সম্বোধন, একটু বেশিই ভালো লাগলো। ছোটবেলায় যখন দাদিদের মুখে শুনতো আনন্দ পেত। একটা সময় তাকেও ডাকবে কেউ এই নামে। একে একে উঠে এলো বাড়ির প্রতিটি ছোট বড় সদস্য। বিশাল বড় টেবিলের আয়োজনে সাজানো হলো হরেক রকমের নাস্তা। একে একে দখল করলো নিজেদের জায়গা। বমি বসলো পাশে আদ্রি, তারপর প্রিয়া। ভাবিকে পেয়ে যেন খুনসুটিতে মেতে উঠল। বিভিন্ন কথা বলে লজ্জা দিতে থাকলো মেয়েটাকে। বমি চুপচাপ সহ্য করে যাচ্ছে, কি করবে? সে তো নতুন বউ, তার বেশি কথা বলা বেমানান। অন্য সময় হলে হয়তো এতক্ষণে তিন বোনের মারামারিতে উত্তপ্ত হতো হল। আদ্র আফজাল এসে বসতে সকলে চুপ হয়ে যায়। আদ্র বসে সবার আগে নজর ফেলল বউয়ের দিকে। বমিয়ে চোখে চোখ মিলিয়ে হাসলো, পরক্ষণে নজর সরালো। তাকালে যা তা মনে পড়ছে তার। খাবার শুরু করলো সবাই। বমি এক হাতে গোমটা গলার পাশে টেনে ধরে অন্য হাতে খাচ্ছে। বেশ বেগ পোহাতে হচ্ছে বটে, কিন্তু নিরুপায় সে। বিষয়টা খেয়াল করতে সাবিনা পাশে এসে দাঁড়ালেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে বসলেন, ও বমি, ওভাবে গোমটা টেনে জড়িয়ে কেন রেখেছিস? খেতে অসুবিধা হচ্ছে তো। বমি আমতা করে বলল, না মনি মা, সমস্যা নেই, পারছি। সাবিনা তপ্ত হাসলেন, আবার বললেন, খুলে ফেল পাগলি মেয়ে, এখানে সবাই তোর নিজের লোক, এত নিয়ম মানতে হবে না। বমি পড়ল তো বিপাকে। খাবার ছেড়ে সকলে এদিকেই তাকিয়ে আছে। চোখ ফেলে কটমট করে তাকালো নিজের সম্মুখে বসা আদ্রের দিকে। সে আনমনে হাসছে। রাগ হলো ভীষণ, তাও ধমালো কোনো রকমে বলল, আমার সমস্যা হচ্ছে না, থাক না। সাবিনা কিছু বলবে তার আগে তাহমিনা উপর থেকে হুটুপুটি করে নেমে এলেন। চিন্তিত, উদ্বিগ্ন, বিষণ্ণতার চেহারা, কাঁদো কাঁদো লোচন। সামনে দাঁড়িয়ে বললেন, আমার ছেলেটা পাগল হয়ে গিয়েছে ভাইজান। ভদ্রমহিলার এমন কথায় সকলে তড়িৎ বেঁকে ফিরে তাকায়। কৌতূহল নিয়ে আফজাল খাবার চেয়ে পড়ে, কি হয়েছে তাহমিনা, খুলে বল। কথা নেই বার্তা নেই, হুট করে কল করে বলছে টিকিট কেটে নিয়েছে, আবার দেশের বাহিরে চলে যাবে। কথাটুকু বলেই কেঁদে দিলেন তিনি। প্রিয়া আচম্বিত হয়ে উঠে দাঁড়ায়। সাবিনা এগিয়ে আগলে ধরে ননদকে। ভেঙে পড়েছেন কথাটা শুনেই। হওয়ারই তো কথা, একমাত্র ছেলে বছরের পর বছর দূরে থেকে বহু কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে দেশে এনেছে। হুট করে কোনো কারণ ছাড়াই পুনরায় চলে যেতে চাইছে। একজন মায়ের বুকের এই পাহাড় সমান কষ্ট কারো পক্ষে কি বোঝা সম্ভব? আফজাল উৎকণ্ঠা নিয়ে বলে, সে কি কথা, কাউকে না জানিয়ে এটা কেমন সিদ্ধান্ত নিল ফাহাদ? জানি না ভাইজান, কেন এমন করছে, কি হলো ছেলেটার। মাকে বলেছে আর যাবে না আমাদের ছেড়ে দূরে, কিন্তু
আফজল খাবার ছেড়ে উঠলেন। বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, তুই শান্ত হ, আমি কল করে দেখছি কি হয়েছে, কি বলে। এ হাসি খুশি পরিবেশ মুহূর্তে যেন বিষাদ নিল, থমথমে হলো পরিবেশ। আফজল শত বুঝিয়েও পারলেন না ফাহাদের মত পাল্টাতে। জিজ্ঞেস করলে কোনো কারণও প্রকাশ করলো না, শুধু বলল শান্তি খুঁজতে যাচ্ছে, সময় হলে ফিরবে। তাহমিনা কেঁদেই চলেছে। আদ্র বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে একপাশে, চোখে মুখে অপরাধী ভাব। সে জানে এই সিদ্ধান্তের কারণ। কোনো একদিন থেকে সেই দাঁড়িয়ে ফুপির এই কষ্টের জন্য, কিন্তু তার হাতেও তো উপায় ছিল না। নিজের ভালোবাসাকে ছেড়ে দিত কিভাবে আরেকজনের কথা ভেবে। এ ব্যাপারে সে ভীষণ স্বার্থপর। নিজের ভাগটুকু তার নিজেরই থাকা চাই। তাহমিনা চোখ মুছে উঠে দাঁড়ালেন। আরে কয়দিন থেকে যাওয়ার কথা থাকলেও আজ এখনই রওনা দিবেন ঢাকার উদ্দেশ্যে। 2 দিন পর ছেলের ফ্লাইট। বাকি সময় যা পাবে তা তো কাটাতে পারবে। সবাইকে জানালেন যাওয়ার কথা, কেউ আর না করলো না। বমির দিকে একবার তাকিয়ে বলল, ফুপি আমি যাব। তাহমিনা ডোক গিলে বললেন, না বাবা, তোর যেতে হবে না। সদ্য বিয়ে হয়েছে, অত দূরে এখন বমিকে ফেলে যাওয়ার দরকার নেই। আমরা ড্রাইভার দিয়ে চলে যাব। সকলে একেই সায় দিলেন। বমিও তাকালো অধীর চোখে। বুক তড়াক করে ধরল কথাটা শুনে। উনি কেন যাবেন অত দূর? সে কি একা থাকতে পারবে নাকি ওনাকে ছাড়া? এক মুহূর্তে ঢের অভ্যেসে পরিণত হয়েছেন উনি। আদ্র বুঝলো বমির কাতর চাহনি তাও শক্ত থাকলো। দাতস্থ হয়ে বলল, ফাহাদের সাথে দেখা করব। তোমাদের সাথে যাব, দেখা করেই আবার ব্যাক করব রাতের মধ্যে, সমস্যা নেই। কেউ আর বাধা দিল না। বমি সেও না করলো না। সকলে চলে গেল যা যার মতো। বমিকেও সাবিনা উপরে পাঠালেন আদ্রের কিছু লাগবে কিনা তা দেখতে। আদ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো গাল ফুলিয়ে বসে আছে ভূমি। আদ্র এগিয়ে হাঁটু মুড়ে সামনে বসল, বমির হাত আঁকড়ে। আদুরের চেহারাটার বিষণ্ণ ভাব দেখে হাসল। স্মিত স্বরে বলল, বমি রাগ করো না প্লিজ, আমার যাওয়াটা জরুরি। কারণটা জিজ্ঞেস করো না, ধরে নাও নিজেকে হালকা করতেই এটা। বমি কাতর চোখে তুলে কিছু সময় সে থেকে বলল, ঠিক আছে। আদ্র আর বাক্য ব্যয় করল না। বলতে গেলে মেয়েটা অনেক কিছু বলবে, অভিমান করবে, যেটা দেখে তার মনের উত্তাপ বাড়বে। সেও পারবে না পা বাড়াতে। উঠে বমির কপালে চুমু দিয়ে রেডি হয়ে নিল। এই তো সেদিন যেন এইচএসসি পরীক্ষার সমাপ্তি ঘটেছিল। এর মাঝে উপস্থিত হলো জীবনের দ্বিতীয় অধ্যায় অবসানের দিনটি। সকাল হতে ভীষণ চিন্তায় বেহাল দশা দুবনের, সেই সাথে উদ্বিগ্নতা। উৎকণ্ঠায় হাসফাস করছে দুই যা। মেয়েদের থেকে তাদেরই যেন জানার আগ্রহ বেশি। রান্নাবান্না কাজ ফেলে চিন্তিত মুখে একে অপরের হাত ধরে বসে আছে সোফায়। আদ্রের মাঝে চিন্তার অতিরিক্ত চাপ না দেখা মিললেও বয়ে গুটিয়ে আছে বমি। নাওয়া খাওয়া সব ফেলে দুরু দুরু বুকে সোফায় ধ্যান করে বসেছে সে সকাল থেকেই। অবশ্য রুমে যাওয়ার চেষ্টা করেছে দু একবার, কিন্তু মায়ের চোখ রাঙানো আর তেজি গলায় দমকে পুনরায় বসে পড়েছে। চিন্তায় বোধ হচ্ছে যদি রেজাল্ট খারাপ আসে কিভাবে মুখ দেখাবে আদ্রকে। মা তো এক কথায় মেরেই ফেলবে। আর বড় আব্বু, তার একমাত্র ছেলের বউ ইন্টার ফেল। এই কথা যখন জানবে মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে। বমি মনে মনে বারবার আল্লাহর নাম জপছে, দোয়া ইউনুস পড়ছে। থেমে থেমে গামছে আর তা ওনার কোনায় মুছে নিচ্ছে। দুই কর্তাও আজ বাড়িতেই রয়েছেন। তোফায়েল দুহাত ভর্তি করে মিষ্টি নিয়ে বাড়ির চৌকাঠে ঢুকেছেন সবে। ঘড়ির কাঁটা টুংটাং শব্দে জানান দিয়ে চলেছে 11টা বেজেছে। সাদা উদ্গ্রীব হয়ে মোবাইল হাতে বসে আছে সোফায়। চারপাশে মা বাবা বোনেরা। সাবরিনা কিছু সময় পরপর ছেলেকে প্রশ্ন করছেন রেজাল্ট প্রকাশ করেছে কিনা। বারবার উত্তর আসছে না। না শোনার পরেও ক্ষান্ত হচ্ছেন না তিনি। এদিকে একই প্রশ্ন বেজায় বিরক্ত হচ্ছে সাদাব। মায়ের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলল, উফ আম্মু, চুপ করে বসবে তো একটু, দেখছি তো, নাকি দিলে জানাবো তো। সাবরিনা ছেলে ধমকে গুটি মেরে বসেন। সময় গড়াতেই হাতে আসে ফলাফল। আদ্রের খাতায় A+ এলেও বমির এসেছে A-। এক মেয়ের ভালো ফলাফল আর অন্যজনের খারাপ। খুশি বেজার দুটো মিলিয়ে বাড়িতে হইচই করে আওয়াজ হলো। দুই বাবাই ভীষণ খুশি মেয়েদের রেজাল্ট নিয়ে। কোনো পার্থক্য খুঁজলেন না, কৈফিয়তও চাইলেন না বমির কাছেও। তোফায়েল খুশিতে গদগদ হয়ে মেয়েদের জড়িয়ে ধরলেন। মিষ্টির প্যাকেট খুলে তুলে দিলেন একে একে সবার মুখে। আফজাল 1000 টাকার 2টা কচকচের নোট বের করে সাথে সাথে হাতে তুলে দিলেন মেয়েদের। সব কিছুর মাঝেও খানিক নারাজ সাবরিনা। এত গাঢ় টিউশন পড়েও এমন কিছু তিনি আশা করেননি মেয়ের কাছ থেকে। কিভাবে এত তফাৎ থাকতে পারে দুজনের ফলাফলের মাঝে? একসাথে আসা যাওয়া, পড়াশোনা, তাও। বমি মায়ের দিকে তাকাচ্ছে না একটি বারের জন্য। যা করে একবার তাকালো অমনি চোখেই যেন খেক করে উঠলেন। মুখে কিছু বললেন না। বমি তৎক্ষণাতে চোখ সরিয়ে নিল।
সে পাশ করেছে, এটা কি অনেক নয়? প্লাস হোক বা মাইনাস, তফাৎ কি? ফেলেই তো হলো। এই গ্রেড কি আর সে বেটে খাবে? এখন বিয়ে শাদী সব হয়ে গিয়েছে, এখন তার পড়াশোনা করবে না, তাই না? যে ভালো ফলাফল করে তাকে ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। সে তো স্বামী সংসার করবে, স্বামী বাচ্চা কাচ্চা সামলাবে। এখন সম্পূর্ণ মনোযোগ সেখানেই থাকবে। সকাল থেকে ধূসর কালো মেঘলা আকাশে এখন কিছুটা মিষ্টি রোদের ছটা দেখা মিলেছে। চারিপাশ উষ্ণতায় ভরে উঠেছে। সময় গড়িয়ে পড়েছে দুপুরের শেষ ভাগে। 4 হাত ভর্তি করে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি এসেছে আদ্র। শাহরিয়াত গামার্ত চেহারা, গায়ে জড়ানো কাপড়গুলোও খানিক ঘেমে লেপটে আছে শরীরের সাথে। এলোমেলো চুল দুজনের, দেখে মনে হচ্ছে দৌড়ঝাঁপে কেটেছে অনেকটা সময়। সোফায় বাটি ভর্তি তেঁতুল আচার নিয়ে আরাম করে বসে বসে খাচ্ছে বমি। পাশে আদ্রি টিভি দেখছে। চিন্তামুক্ত মস্তিষ্ক এখন, ফুরফুরে মেজাজ। পিছন থেকে গদগদ পায়ে হেঁটে আসা কারো পায়ের শব্দ পেয়ে দুজনেই একযোগে পিছনে ফিরে তাকায়। আদ্র শাহরিয়াতকে দেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে পড়ে ভূমি। পরপর দাঁড়ায় আদ্রিও। শাহরিয়াত এগোতে এগোতে হাসি মুখে বলে, কনগ্রেস পিচ্ছি ভাবি, এত ভালো ফলাফলের জন্য। বমি শাহরিয়াতের কথায় কটমটে চোখে তাকিয়ে পরপর হাসে। কিছু বলতে উদ্যত হবেই কি, আদ্র প্যাকেটগুলো টেবিলে রেখে চৌ মেরে বমির হাত থেকে বাটিটা ছিনিয়ে নেয়। রাগে গলায় বলে, তোমাকে নিষেধ করেছি না সময় অসময়ে এসব খেতে না? হাতে লাগানো গড়িটার দিকে চোখ ফেলে গম গম কণ্ঠে পুনরায় বলে, এটা কি আচার খাওয়ার টাইম হলো? বমি কথায় ভেবেছিল আদ্র এসে পাশ করার খুশিতে তাকে জড়িয়ে ধরবে। প্রতিদিনের মতো করে টুপটাপ 2-4টে চুমু খেয়ে বলবে, আমার লক্ষ্মী বউ, তোমার এত ভালো ফলাফলের জন্য আমি অনেক খুশি হয়েছি। উপহারস্বরূপ তুমি কী চাও? কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে এসে ধমকাধমকি শুরু করে দিয়েছে। তার দোষ কি? আজকাল এসবের প্রতি একটু বেশি ইচ্ছে জাগছে তার। আশা দেখলে লোভ সামলাতে পারছে না। বমি কাঁদো কাঁদো মুখখানা করে তাকিয়ে আছে আদ্রের গম্ভীর মুখের দিকে। বমিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র পুনরায় ধমকে উঠল, কি হলো? চুপ করে আসো কেন? কি জিজ্ঞেস করছি আমি? নিষেধ করছিলাম না এসব খেতে? শরীর খারাপ করেছিল 2 দিন আগে, মনে নেই? ভূমি ধমক খেয়ে উপর নিচ মাথা জাগালো। তার মনে আছে। ছেলের আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন ঘর থেকে সাবিনা, পরপর সাবরিনাও। সামনে এসে ছেলেকে এমন রেগে থাকতে দেখে সাবিনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? বাহির থেকে এসেই এমন রেগে গেলি কেন? মেয়েটার উপর কি হয়েছে? সাবরিনা আগ বেঁধে বললেন, রাখবে না তো? এত এত গার্ড দেওয়ার পরেও গোল্লা নিয়ে এলো খাতায়। পারছি না বলে আর কি, না হয় 2-4টা থাপ্পড় মেরে জিজ্ঞেস করতাম এত পড়ালেখা কোথায় গিয়ে ঢুকলো। মায়ের এমন গজগজে ধমকে বমি চোখ ভিজে এলো। সবাই একজোট হয়ে তাকে এমন কেন করছে? রেজাল্ট অল্প খারাপ এসেছে, এটা কি তার দোষ? মাত্র 3 ঘন্টায় 60টা করে প্রশ্ন লেখা কি আদৌ সম্ভব? যেখানে সে দুনিয়ার দৃঢ়স্থির ব্যক্তি। অভিমান হলো বেশ। মুখ ফুলিয়ে চোখ নোয়ালো। আদ্র মায়ের দিকে তাকিয়ে বলল, ভাত খেয়েছো? সাবিনা থতমত হয়ে বললেন, না। খেতে বসে নাক ছিটকে উঠে গেল। বলল, তুই আসলে না হয় পরে খাবে, এখন মন চাইছে না। আমি তোর মামনি কত জোর করলাম, শুনল না। আদ্র কটমটে চোখে তাকাতেই বমি জিভ বিচালো। হাতে থাকা বাটি মামনির হাতে দিয়ে সাপ বলল, 10 মিনিটে আমি ফ্রেশ হয়ে আসছি, সোজা গিয়ে টেবিলে বসবে এখন। বলি আদ্র দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগোলো। পিছন থেকে তাজ্জব বনে দাঁড়িয়ে থাকা শাহরিয়াতকে ডেকে নিল আসার জন্য। সেও এগোলো পিছনে। ঘরে এসে অবাক কণ্ঠে আদ্রের পিঠে চাপড়ে বলল, এটা কি হলো ভাই? বুঝলাম না। তুই সুন্দর করেও তো বোঝাতে পারতি নাকি? এমন শাসনের কি দরকার ছিল? মেয়েটার মন খারাপ হয়ে গেল। আদ্র গায়ে শার্ট খুলতে খুলতে শক্ত কণ্ঠে বলল, ভালোভাবে বলে লাভ হয়নি আজ 1 মাস। ওর জন্য এমনটাই প্রয়োজন। গত 2 দিন আগেও না খেয়ে খালি পেটে এসব খেয়েছে, এরপর পুরো দিন বমি করেছে, যা এখনও চলছে হঠাৎ হঠাৎ। তাই বলে কি এমন করবি? রেজাল্ট দিল কোথায় একটু ভালোবেসে অভিনন্দন জানাবি তা না, বিয়ে করেও সেই কদুই রয়ে গেলি তুই। শাহরিয়াতের নন স্টপ বকবকে আদ্র কড়া চোখে তাকায় তার দিকে। চোয়াল শক্ত করে কিছু বলতে নিয়েও চুপচাপ ওয়াশরুমের দিকে পা বাড়ায়। পিছন ফিরে বলে, খেতে চাইলে সাদাবের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নাম, আর না হয় বিদায় হ। তাজ্জব বনে আদ্রের পিছন দিক সে কিরমির করে শাহরিয়াত। মনে মনে গালি দিতে দিতে বেরিয়ে আসে ঘর থেকে। তুই বন্ধু নামের কলঙ্ক শালা সমন্ধি, বিয়েটা হোক একবার, জীবনেও আর তোর সামনে আসবো না। শাহরিয়াতের বকাবকি আদ্রের কান অব্দি আর পৌঁছালো না। এগিয়ে গেল সাদাবের ঘরের দিকে। পথে আদ্রের ঘরের সামনে এসে 2 কদম থামল। ঝুঁকে এক পলক সেদিকে উকি দিল। ভিতর থেকে কথার আওয়াজ আসছে আদ্রির, কারো সাথে ফোনে কথা বলছে। শাহরিয়াতের ব্রু কুঁচকালো। দুপ করে উঠল বুক, এত হাসছে।
চিকন কণ্ঠে কথা বলছে কার সাথে? কে সে? কোনো ছেলে নয় তো? একটু আগেই না নাম নিল কারো? রাকিব? শাহরিয়াত নক করল না, হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করে এলো। শটান হয়ে দাঁড়ালো আদ্রির সামনে। কথার মাঝে চোখ তুলতেই শাহরিয়াতকে নিজের কক্ষ দেখে বরকালো আদ্রি। কান থেকে ফোন নামিয়ে দ্রুত হাতে কেটে দিল লাইন। গায়ে জামা ওড়না ঠিক করে উঠে দাঁড়ালো। শক্ত গম্ভীর্য কণ্ঠে প্রশ্ন ছড়ল শাহরিয়াতকে, কার সাথে কথা বলছিলে? আদ্রি ব্রু কুঁচকালো, হতমম্ব হলো তার প্রশ্নে। সে কার সাথে কথা বলছে না বলছে এটা কি এখন ওনাকে কৈফিয়ত দিতে হবে? আদ্রি প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, নক না করে আমার ঘরে কেন ঢুকেছেন আপনি? ভদ্রতা জানেন না? শাহরিয়াত একটু বিব্রত হলো না আদ্রির কথায়। এখনও সমান সাহনি তার। পুনরায় প্রশ্ন করল, কার সাথে কথা বলছিলে হেসে হেসে? আমি আসতেই তো কেটে দিলে কেন? আদ্রি বিরক্ত হলো খানিকটা, আওয়াজ করে তুলে বলল, যার সাথে ইচ্ছে বলেছি, আপনাকে কৈফিয়ত দিব কেন? বেজায় আবার রাগ হলো শাহরিয়াতের। পর্ষা মুখশ্রীতে লাল আবায় দেখা মিলল। ক্ষিপ্ত সাহনে ঘামার্ত চেহারায় বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল। চোখ নাক সমানে রক্তবর্ণ ধারণ করলো অমনি। ঘাবড়ালো আদ্রি। এত মাসের পরিচয়ে শাহরিয়াতের এই রাগ রূপ দেখে নিশে সারাক্ষণ তো শুধু হাসে আর বাজে বকে। এই জন্যই তার পছন্দ না লোকটাকে। প্রথমবারের মতো চেপে ধরল আদ্রির বাহু। শক্ত হাতে শক্ত বাঁধনে চেপে ধরল। কেঁপে উঠল মেয়েটা। কখনো কোনো পুরুষের ছোঁয়া তার কিশোরী শরীরে পড়ে নিজে আগে। ভয় লজ্জার অদ্ভুত অনুভূতি কাজ করলো মনে। চোখ তুলল না। এতক্ষণ তেজ দেখানো লোসন নেতিয়ে গেল অমনিতেই। শাহরিয়াত শক্ত কণ্ঠে বলল, কৈফিয়ত দিতে তুমি বাধ্য। সবসময় এড়িয়ে চলো। যা তা বলো, কিচ্ছু বলি না দেখে এটা ভেবো না আমি এতটাও হাবাগোবা কেউ। তোমাকে ভালোবাসি। তোমার ইগনোর, বকা বকি, গালাগালি সব সহ্য করে নিব আনায়াসে। কিন্তু আমার বিপরীতে অন্য কারোর সাথে কথা বলা বা অন্য কোনো পুরুষের জন্য ন্যানো পরিমাণ অনুভূতি মনের মাঝে জায়গা দেওয়ার কথা মাথায় আসলেও আমি তা জ্বালিয়ে দিব। আমি যতটার দেখতে সহজ সরল, তার চেয়ে দ্বিগুণ কিন্তু কঠিন। আদ্রির টিপ টিপ পলক ফেলছে। হাতে ভীষণ ব্যথা করছে চেপে ধরাই, কিন্তু তা বেমালুম। কর্ণকুহুর হচ্ছে কথাগুলো। সে তো দেখছে শাহরিয়াতকে, তার লালা আবা চেহারাটা, পশা মুখের উপর খোসা খোসা দাড়ি, পুরুষালী গোলাপি চিকন ঠোঁট। বিমোহিত হচ্ছে সে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে আজ লোকটাকে দেখতে। এত সামনে থেকে প্রথমবারের মতো দেখেছে কি না, এর আগে কখনো খেয়াল করা হয়নি এভাবে। আদ্রি তাকাচ্ছে বারবার তার ঠোঁটের দিকে। পুরুষ মানুষের ঠোঁট এতটা গোলাপি বর্ণের হয়, সে তো কখনো দেখেনি এর আগে। আদ্রিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে উঠল শাহরিয়াত। এই নজরে সে নিজেই বেকাবু হয়ে পড়েছে যে। পরপর পলক ফেলে নিজেকে সামলে নিল তার ক্রোধ। আদ্রির চেপে ধরা হাতটাকে আলতো করে গলা খাকিয়ে উঠল। নজরে বাটা পড়তে আদ্রির হুঁশ ফিরল। নিজের বোকামতে লজ্জা পেল মেয়েটা। টুপ করে চোখ নামিয়ে নিল। শাহরিয়াত নরম চোখে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমাকে নিয়ে এক চুল পরিমাণ ভাগও কারোর সাথে শেয়ার করতে আমি পারবো না। বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবে তোমার জন্যই ভালো। ডাইনিং টেবিলে পাশাপাশি বসে আছে আদ্র বমি, অপর পাশে শাহরিয়াত। ওদের খাবার বেড়ে দিচ্ছে সাবরিনা। বমি বারবার নাক কুচকাচ্ছে। মুরগির মাংসের এই মশলাপাতির গন্ধে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। বমি বমি পাচ্ছে খুব, কিন্তু সে কথা বুঝলে তো এই হিটলার লোক জোর করে করে খাওয়াচ্ছে। সে নিজ হাতে খেতে চাইলেও তাও দিচ্ছে না। মুখেও কিছু বলতে পারছে না। এই প্লেট শেষ না করতে পারলে আরও 2 প্লেট এক্সট্রা খেতে হবে সেটা বলে দিয়েছে। না পারতেই সে খাচ্ছে। সাবিনা হাতে মোবাইল চেপে এগিয়ে এসে বললেন, তোর মামা নাকি তোকে কল করেছিল, উঠাসনি কেন বাবা? আদ্র স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, কলেজে আর এতিমখানায় মিষ্টি দিতে যাওয়ায় সেদিকে খেয়াল ছিল না, ব্যস্ত ছিলাম। পরপর তাকিয়ে প্রশ্ন করে, কেন দিয়েছিল বলেছে? সাবিনা হাসফাস করে বললেন, মাইশা নাকি জেদ ধরেছে তোকে, এতদিন কল দিচ্ছে তুই তুলছিস না, সেই জন্যই ভাইজানের কাছে এসে তোর মোবাইলে কল দিল। মেয়েটা নাকি আবার দেশে আসতে জেদ ধরল। আদ্র বিরক্ত হলো খানিকটা মাইশার কথা শুনে। তার আগ্রহ দেখালো না কিছু জানতে, কিন্তু চিন্তিত হলো বমি। উদ্বিগ্ন হয়ে তাকালো একবার মনির দিকে, পরপরে আদ্রের দিকে। সে ভীষণ স্বাভাবিক, ভাবান্তর নেই। বমি অস্থির হয়ে মনিকে প্রশ্ন করল, কেন দেশে আসবে আবার? সাবিনা অসহায় হয়ে বললেন, এতদিনে শুনলেই তো মেয়েটার পাগলামি। তোদের বিয়ের কথা শুনেই কি না করলো, নিজের ক্ষতি করতেও ভাবলো না পাগল মেয়েটা। এখন কি জেদ ধরে আসতে চাইছে সেটাও জানে। তুমি কিছু বলনি মামাকে? আমি নিষেধ করেছি তোর মামাকে যেন না আসতে দেয়। দরকার নেই আমার ছেলের বউয়ের সংসারে অশান্তি তৈরি করার।
এমন কিছু দেখলে আমি সেই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, সে যতই ভাইয়ের মেয়ে হোক না কেন। সাবিনা শেষের কথাটুকু শক্ত কণ্ঠে বলে থামল। বোনের ছেলে আর ছেলের বউয়ের প্রতি এতটা মমতা দেখে স্বস্তির শ্বাস নিল। প্রশান্তিতে চেয়ে গেল সাবরিনার অন্তর। মেয়েকে যে তারা যোগ্য একটা পরিবারের হাতে তুলে দিয়েছেন, এটা ভেবেই প্রাণ জোড়াল। বমি শাশুড়ির কথায় শান্ত হলো, হাঁসফাঁস ঠেলে স্থির হয়ে বসল। ফোঁস করে শ্বাস ছেড়ে পুনরায় খাবারে মন দিল। সোফায় এসে বসেছে আদ্রি। সুযোগ বুঝে সাবরিনা কথা তুললেন। হ্যাঁ রে আদ্রি, ভার্সিটি প্রস্তুতির জন্য দুজনের কোচিং দেখবি বললি না, কি হলো সেটার? আদ্রভূমির মুখে খাবার তুলে দিতে দিতে না তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ মামনি, কথা বলা হয়েছে। নতুন ব্যাচ শুরু করবে আগামী পরশুদিন থেকে। ওখানে ভর্তি করিয়েছি দুজনকে। আবার কোচিং, পড়াশোনা, প্রেশার নেওয়া, কথাগুলো ভেবে আটকে উঠল বমি। হকচকে ওঠে মুখ ভর্তি ভাত নিয়ে জড়িয়ে বলল, দুজন কেন? আমি কেন কোচিংয়ে যাব? আদ্র তীক্ষ্ণ নজরে চেয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কেন যাবে না? ইন্টারমিডিয়েট শেষ, অনার্সে ভর্তি হতে হবে। তাও ভার্সিটির জন্য একবার চেষ্টা করতে সমস্যা কোথায়? চান্স পেলে ভালো, না পেলেও সমস্যা নেই। বমি বাত সেতে মাথা জাকিয়ে ডোক গিলল। বলল, চান্স পাওয়া না পাওয়ার কথা আসছে না, আমার বিয়ে হয়ে গিয়েছে না? তাহলে আমি কেন পড়াশোনা করব? এখন আর পড়াশোনা করার বয়স আছে নাকি? এখন তো আমার সংসার করার সময়। মন দিয়ে। শাহরিয়াত খাবার মাঝে মাথা জাকিয়ে দেখিয়ে হেসে হেসে বলল, রাইট, ঠিকই বলেছ একদম। আদ্র ধমকে বলে উঠল, বেশি পাকামো করার দরকার নেই। পড়াশোনা করে আগে বড় হও, তারপর সংসারের কথা ভেবো। ভূমি জেদ ধরল, না, আমি আর পড়ব না, আমার ভালো লাগে না। পড়ালেখা করার হলে বিয়ে করেছি কেন তবে? সাবরিনা তেতে এসে বললেন, বিয়ের পর পড়াশোনা করা যায় না? দুনিয়ার কি মানুষ করে না? আমিও তো বিয়ের পরপরই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। তোমাদের যুগে ওসব ছিল, এখন নেই। এখন বিয়ে হয়ে যাওয়া মানে পড়ালেখার দি এন্ড। আদ্র চোখ রাঙিয়ে শাসিয়ে উঠল আবার। সুপসাপ খাবে নাকি দিব একটা থাপ্পড়? গলায় খাবার আটকানোর জন্য এত কথা বলছো? খেতে বসে চুপ করে খাও, আর একটা কথাও যেন না শুনি। বমি গাল ফুলালো, মুখ ভর্তি ভাত নিয়ে বসে রইল। চোখ টলমলে হয়ে এলো। সবার সামনে খালি কেমন করে, সবার অগসরে তো ঠিকই ভালোবাসে খালি। তখনের এই আদ্র আর সবার সামনে রাত্রের মাঝে আকাশ পাতাল তফাৎ। সে আর কথাই বলবে না এই লোকটার সাথে, খাবেও না তার হাতে। কান্না ভেঙে এলো চোখে, ঝাপসা হয়ে এলো চোখ মুখ। উঠে দাঁড়াতে চাইল, অমনি টলে উঠল মাথা, জিমজিম করলো। ঝাপসা দেখলো সামনে, বলতে বলতেই ডলে পড়তে নিলে এটু হাতে খপ করে দোলে নিল আদ্র। কেটেছে 5টি মাস। এই 5 মাসে বদলেছে সময়, ঋতু, বদলেছে কর্মব্যস্ত মানুষদের নিত্যদিনের সময়সূচি। সেই সাথে বদলিয়েছে আদ্রের প্রফেশন। এখন আর নিয়ম করে কলেজে যাওয়া হয় না। বিধ্বস্ত ক্লান্ত বাড়ি পায়ে ব্যাগ হাতে বাড়িও ফেরা হয় না, বরং বিশাল এসি কক্ষে আয়েশ করে কাটানো হয়। কর্মচারীদের থেকে কৈফিয়ত নেওয়া, বুঝিয়ে দেওয়া, আর সব কিছু দিকে টুকটাক খেয়াল রাখা, এটুকুতেই কাটছে দিন। হাল ধরেছে বাবার ব্যবসায়। বুমির জেদের কাছে হেরেই এক প্রকার ছেড়েছে টিচিং প্রফেশনটা। যেখানে সে নেই আদ্র কেন থাকবে? সে তো দেখেছে মেয়েরা কীভাবে চোখে গিলে নেয়। বাইয়ের সাথে টুকটাক কাজ শিখেছে সাদাপাও। সেও বাধ্য হয়েছে বাবা মায়ের কথার সাথে বাইয়ের আদেশে। দুই পক্ষের সম্মতিতে ধার্য করা হয়েছে আদ্রি শাহরিয়াতের এঙ্গেজমেন্টের তারিখ। ছেলে বাড়ি থেকে যখন প্রস্তাব এলো, সব দিক বিবেচনা করে আর না করতে পারলেন না আফজালও। সকলের পরিচিত মুখ ছেলেটা, ভীষণ মিশুক, ক্ষুধীন আর সরল মনের। বাবা মায়ের পরিবারের মতামতের দ্বিমত করেনি আদ্রিও। সে জানে শাহরিয়াতকে, চেনে আজ বহুদিন। এটাও বোঝে লোকটার মনের কতটুকু জায়গা জুড়ে তার অবস্থান। আদ্রির মনে তার জন্য এত গভীর অনুভূতি সৃষ্টি না হলেও তার প্রতি আলাদা এক মনোভাব কাজ করে, ভালো লাগা কাজ করে। কিছুদিন না দেখলে মন কাঁদে, একটিবার দর্শন পাওয়ার তৃষ্ণা জাগে। প্রতিটি রাতে তার মনে উকি দেয়, ভীষণ জ্বালায় তাকে। এটাকে আদৌ কি নাম দেবে সে জানে না, ভালোবাসা নাকি অন্য কিছু। বলতে বলতে উপস্থিত হয়েছে আজ কাঙ্ক্ষিত দিন। ভীষণ তোড়জোড়ে চলছে বাড়ির আয়োজন। নতুনভাবে সাজানো হয়েছে বাড়ির পরিবেশ। গৃহিণীরা উপস্থিত মেহমানদের জন্য নাস্তা, পানীয়, জলের ব্যবস্থা করছেন। 2 কর্তা লিস্ট মাফিক নিজ হাতে বাজার করে এনেছেন। সঙ্গে এনেছেন হরেক রকমের দামি মিষ্টি, খাজা। মেয়ে শ্বশুর বাড়িতে কোনো প্রকার অভিযোগ আসার ইঞ্চি খানিকও সুযোগ রাখা যাবে না। সময় গড়াচ্ছে, আত্মীয় স্বজনদের হিড়িক শুরু হয়েছে। বমি নিজ কক্ষ থেকে বেরিয়ে এসে দৃঢ় হাতে বেজিয়ে রাখা দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে।
বিছানায় জড়ো সড়ো হয়ে গুটিয়ে বসে আছে আদ্রি। বোনকে দেখে স্মিত হেসে বমি আগায় সামনে। আওয়াজ পেয়ে ঘুরে তাকায় আদ্রিও। বমি পেট আগলে বিছানায় বসতে বসতে হাস্যোজ্জ্বল মুখে বলে, কি ননদিনী, মন খারাপ? আদ্রি চেয়ে থেকে আলতো হেসে মাথা নামায়। বমি কাজ ঘেঁষে বসে বোনের দুহাত নিজের মুঠোয় পরে উদ্গ্রীব হয়ে বলে, আদ্রি সত্যি করে বল, তুই খুশি তো ওনার বড় আব্বুর এই সিদ্ধান্তে? শাহরিয়ার ভাইয়াকে তোর পছন্দ তো? এই বিয়েতে তোর মতামত আছে মন থেকে, নাকি সকলের মন রক্ষার্থে মেনে নিয়েছিস? এতগুলো প্রশ্ন এক নিঃশ্বাসে করেই থামল বমি। উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল। আদ্রি হাসল। আলতো করে বমির পোলা পেটের উপর হাত রাখল। উদ্বিগ্ন স্বরে বলল, শান্ত হও ভাবি, ধরে নাও, একটু একটু দম নাও। তোমার কৌতূহল জাহির করতে যেয়ে আমার অনাগত মাটাকে কষ্ট দিব না একদম। পরপর উৎকণ্ঠা নিয়ে কিছুটা জোকে এসে বলল, দেখ দেখ কেমন হয়রান হয়ে গিয়েছে, হাঁপাচ্ছে, নড়ছে। বমি হতভম্ব হয়ে ব্রু কুচকালো খানিক। ফুঁসে উঠল তার হাস্যোজ্জ্বল চাহনি। উফ আদ্রি, কতবার বলেছি তোকে ভাবি ডাকবি না, আমার অস্বস্তি লাগে শুনতে। আদ্রি ফের থেকে হাত সরিয়ে বমির ফোলা ফোলা দুগাল দুহাতে টেনে ধরে বলল, লাগলেও তোমায় শুনতে হবে। আমার একমাত্র বড় ভাইয়ের বউটাকে আমি নাম ধরে ডাকবো? লোকে কি বলবে শুনলে? বমি হাল ছেড়ে চশূষক শব্দ করে উঠে দাঁড়ালো। এই অবধি 1000 বার বারণ করেছে মেয়েটা, শুনলে তো? তাকে বোঝানো দায় এত বছর ধরে নাম ধরে ডাক শোনার পর এখন এই সম্বোধন কি কানে গোছে? বমি যাওয়ার জন্য উদ্যত হতেই পিছন ফিরে তাড়া দিল, যা এত পাকনামো না করে এখন ফ্রেশ হয়ে নে, একটু পরে শাহরিয়াত ভাইয়ারা চলে আসবে, তোকে সাজাতে পার্লার থেকে লোক আসবে। আদ্রি লজ্জায় মাথা নোয়ালো। বমি হেসেই বেরিয়ে গেল। ড্রয়িং রুমটাতে টিপটাপ লাইটিং করা হয়েছে। তা লাল সবুজ নীলচে আলোর মিশ্রণে ক্ষণ পরিবর্তন হয়ে জ্বলছে। বাহিরে আধারে ডাকতে শুরু করেছে। সূর্য পশ্চিমা আকাশে সম্পূর্ণ হেলে পড়ে ছাতা দাম্ভিকতা নিয়ে সিংহাসন দখল করে নিচ্ছে। জ্যৈষ্ঠের অসহ্য গরমে তারফিন পরিবেশটাও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বাড়ি ভর্তি মানুষের গেজাগেজিতে গরমের ভাবটা দ্বিগুণ মাত্রায় বেড়েছে। মাথার উপরের পুলিশ স্পিড ফ্যান এসিও বেমালম কুলাচ্ছে না যেন। বাহিরে ছোট পরিসরে প্যান্ডেল বেঁধে খাবারের আয়োজন করা হয়েছে। বমি আদ্রের বিয়েতে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল তার দ্বিগুণ হয়েছে আদ্রের এঙ্গেজমেন্টে। না পারতেও নিমন্ত্রণ করা লেগেছে। বড় ছেলে মেয়ের বিয়েতে কাউকে না জানানোর মাসুল হিসাবে কম খরচা সহ্য করতে হয়নি দুই ভাইকে। আদ্র সাদাব সহ আরও কয়েকজন বাড়ি ডেকোরেশন করছে। পরপর বাহিরের দিকটাও নজর রাখছে। দুই যা আপ্যায়নে ব্যস্ত, সাথে দুই কর্তা মেহমানদের ওয়েলকাম করতে। ঢাকা থেকে বোনদের সপরিবার আসবে আজকে। বমি ঢিলে ঢালা মেক্সি কাটে, হাঁটুর নিচ অব্দি লম্বা গোল জামা গায়ে, এক হাতে স্মিত উদর চেপে অন্য হাতে শাড়ির হাতও লাগলে দৃঢ় পায়ে নিচে নামছে। এর কয়েক ধাপ নামতে কেমন হাঁপিয়ে উঠেছে মেয়েটা। ফুসফুস নিঃশ্বাস ফেলছে। দুফা নেবে আবারও থামছে। প্রেগনেন্সির সময় যত এগোচ্ছে ততই যেন শরীরটা দুর্বলতায় চেয়ে গেছে। হাঁটতে পারে না স্বাভাবিকভাবে, খেতেও পারে না। খাবারের গন্ধ নাকে আসলেই যেন পেট ছিদ্র করে সব উগলে আসবে। বমি উপর থেকে 4টা মাত্র শ্রেণী নেমে ঘেমে উঠেছে। দাঁড়িয়ে মুখে লেগে থাকা গামগুলো মুছে জিরোচ্ছে বাকি পথ নামার আশায়। আদ্র হাত ভর্তি জিনিসপত্র নিয়ে বাড়ি ঢুকছিল। ঘেমে নিয়ে একাকার হয়ে আছে তার সমস্ত শরীর। বাদামি রঙা পেলো টি শার্টটা গায়ের সাথে একেবারে এঁটে সেটে মিশে আছে। পরনে জিন্সটার এক পা উপরের দিকে ভাঁজ করে গোটানো, অপরটা নিচে নামানো। চুলগুলো ভিজে অগোছালো হয়ে আছে। একমাত্র বোনের আংটি বদল আজকে। মোটামুটি ভালোই আয়োজন হচ্ছে অনুষ্ঠান। ভীষণ কাজের চাপ, সবই একা হাতে সামলাচ্ছে। তাতে হাত বাড়াচ্ছে সাদাব। আদ্র ঘরে ঢুকতেই বমিকে নাকে কাপড় চেপে সিঁড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু কুচকায়। হাতে থাকা জিনিসগুলো একপাশে রেখে দ্রুত পায়ে সেই দিকে এগিয়ে যায়। বমিকে নিজ বাহুতে আগলে ধরে। হকচকিয়ে তাকায় বমি। আদ্র বমির উস্কো খুস্কো চেহারার দিকে চেয়ে থেকে এক পলক হাসে। গত 4-5 মাসে মেয়েটার স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটেছে। তার শরীরের প্রতিটি ভাঁজে মাতৃত্বের ছাপ পড়েছে। পশা হয়েছে দ্বিগুণ। মুখে লাল লাল ছোপ দাগ বসেছে। এটাও হয়তো মাতৃত্বের চিহ্ন। এই দাগ মেয়েটার সৌন্দর্য যেন বৃদ্ধি করেছে আরও 1000 গুণ। ঢিলে ঢালা পোশাকে একদম গুলুমুলু পুতুলের মতো দেখায়। আদ্র এই মেয়েটার দিকে যতবার তাকায় ততবারই যেন মুগ্ধ হয়। পিপাসার্থ হয় তার নজর। আর একটুক্ষণ চেয়ে থাকার আশায়। যত দিন গড়াচ্ছে ততই নতুন করে দেখছে মেয়েটাকে। ভালোবাসার তীব্র থেকে তীব্র হয়ে সমুদ্র ঢেঙাচ্ছে। কি হলো, হাসছেন কেন?
বমির গাল ফোলানো অভিমানী কণ্ঠে আদ্রের হুঁশ ফিরে। বমির মুখের আশেপাশে ছড়িয়ে থাকা কেশগুলো নিজে তর্জনীতে আলতো করে কানের কাছে গুঁজে দিতে দিতে বলে, নিচে কেন এসেছ এই শরীরে? নিষেধ করেছি না? বমি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখখানা করে বলে, ভালো লাগছিল না একা একা বসে থাকতে। আপনি আজকে এত ব্যস্ত সকাল থেকে, ঘরেও এলেন না ঠিক করে। বউয়ের অভিমান বুঝে আদ্র হাসে, মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কাজ করতে করতে বেহাল অবস্থা, কি করব, লক্ষ্মী বউটার কাছে যেতেও সুযোগ পাচ্ছি না। রাগ করেছ খুব? অমনি মোট পাল্টে গেল ভূমির, রেগে মেগে বলল, থাকুন, ব্যস্ত, লাগবে না আমার কাছে আসার। মরে যাব তো এই মায়াপুরীর কাছে না আসলে, না দেখলে, না শুয়ে দিলে। আমার নিঃশ্বাসের একমাত্র কারণ যে এটাই। আদ্রের বিমোহিত ঘোর কণ্ঠে বলা কথায় বমি লোচন পরিবর্তন করে হাসল। আদ্রের বুকে ঝুঁকে নিজের লজ্জা আড়াল করল। এত মাসেও হুটহাট জেঁকে বসা লজ্জাগুলোকে সাফাতে পারল না। আর এই কয় মাসে নতুন করে যুক্ত হলো মুড সুইং। ভীষণ জ্বালায় জিনিসটা, তা দেখানোর একমাত্র অবলম্বন আদ্র। বমির কখনো রাগ, কখনো জেদ, পরক্ষণই হাসি, পরপর কান্না, সব মুখ বুজে সহ্য করে যাচ্ছে মানুষটা। এক সেকেন্ডের জন্য বিরক্ত প্রকাশ করেনি কখনো। বমিকে ধরে সোফায় এনে বসালো আদ্র। নিচে নামতেই অনেকে এসে হালচাল জিজ্ঞেস করলো। কেউ পরিচিত, আবার অনেকে বমিকে চেনে না, তাও হাসি মুখে আলাপ করলো। সাবিনা বৌমাকে সোফায় দেখে কাজ পেলে ব্যস্ত পায়ে ছুটে এলেন। পাশে এসে মাথায় বিলি কাটি দিতে দিতে বললেন, ও বমি, এত ঝামেলার মাঝে কেন নামলি? খিদে লেগেছে? কিছু খাবি? শাশুড়ির আগ্রহে বমি হেসে মাথা দুলালো দুদিকে। না মা, খাবো না কিছু। সাবিনা আবার বললেন, ঠিক আছে, কোথাও যাস না কেমন? অনেক মানুষ আসছে, এই অবস্থায় মানুষের নজর যেতে পারে। আমি চাই না আমার বউ নাতনির কোনো ক্ষতি হোক। বমি মাথা জাকাতে সাবিনা পুনরায় চলে গেলেন। আদ্র এদিক সেদিক খুঁজে প্রিয়াকে ডেকে নিল। বমির পাশে বসিয়ে কড়া করে বলল, ও যতক্ষণ থাকতে চায় তুই সাথে সাথে থাকবি। আশেপাশে বেশি কাউকে ঘেঁষাঘেঁষি করতে দিবি না কেমন? আমি একটু পরে এসে উপরে নিয়ে যাব। দুজনের সম্মতি জানাতে আদ্র চলে গেল আগের মতো করে। মোবাইল হাতে বেশ খোশ মেজাজে ভিডিও কলে সারা বাড়ির পরিবেশটা ঘুরে ঘুরে ছেলেকে দেখাচ্ছেন তাহমিনা। ফাহাদের বিদেশ পাড়ি দেওয়ার আজ 8 মাস হতে চলল। প্রথমে 3টা মাস কারোর সাথে কোনো যোগাযোগ না করলেও ধীরে ধীরে সে স্বাভাবিক হয়েছে, নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে, আগের থেকে প্রাণবন্ত হয়ে উঠেছে। সেও মেনে নিয়েছে ভাগ্যের লিখন। তাহমিনা কথা বলতে বলতে মোবাইল নিয়ে এসে দাঁড়ালেন বমিদের সামনে। ছেলেকে বললেন হেসে, এ দেখ বাবা, আমাদের বমি মা, কথা বলবি? তাহমিনা কথাটুকু বলে উত্তরের আশা না করে মোবাইলটা ঘুরিয়ে নিলেন বমির দিকে। হুট করে এভাবে দেখানো তো খানিক ইতস্ত হলো বমি। আকস্মিক ঘটনা বুঝে হাসল। মোবাইলটা হাতে নিয়ে বলল, ভালো আছেন ভাইয়া? ফাহাদ অপর পাশ থেকে কিছু সময় অপলক চেয়ে থাকলো। কি কাতর তার নজর দেখালো। হয়তো মনে মনে স্বপ্ন দেখেছিলে মেয়েটাকে তার করার, কিন্তু সে তো হওয়ার ছিল না। পরক্ষণেই হাসল, লুকালো ব্যথা। কোমল কণ্ঠে বলল, এই তো চলছে দিন। তোর কি অবস্থা? শরীর ঠিক আছে? খাওয়া দাওয়া করছিস তো ঠিকভাবে? বমি হেসে মাথা জাকিয়ে জানালো, হ্যাঁ করছি। না করলেও তো উনি জোর করে খাওয়াচ্ছে। ফাহাদ শব্দ করে হেসে দিল। প্রশান্তিতেই হাসল। মেয়েটা যে ভালো আছে এতেই সে খুশি। সেদিন আদ্রের সাথে শেষ দেখায় বলেছিল, কথা নিয়েছিল, বমিকে কখনো কষ্ট পেতে না হয় যেন, অনেক সুখে রাখে, যেন ভালো রাখে। রাত 8টার কাটা সুই সুই। শাহরিয়া তার পরিবার সহ এসে পৌঁছে গিয়েছে। ছেলের এঙ্গেজমেন্ট উপলক্ষে বাবা মা বোন অল্প ছুটিতে দেশে ফিরেছে। অল্প কিছু নিকট আত্মীয় সহ এসেছেন তারা। ভীষণ খুশি ছেলের পছন্দ আর শ্বশুরবাড়ি দুই মিলে। তাদের মুখের উজ্জ্বল ভাব দেখে তা আঁচ করা যাচ্ছে বেশ। বাড়ি ঢুকে শাহরিয়াত করমর্দন কোলাকুলি সেরে নিয়েছে দুই শ্বশুর চাচা শ্বশুরের সাথে। তার চোখে মুখে প্রাপ্তির হাসি। ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে তোফায়েলের কাছে। তিনি তো মাথা দিয়েছিলেন সবচেয়ে বেশি ভাইকে রাজি করাতে। ড্রয়িং রুমে বসতে নাস্তা পানি অতিথেয়তায় ভরিয়ে তুললেন। একে একে পরিচিত হলেন সকলেই। দুই বেয়ানের সাথে অতি সহজে মিশে গেলেন শাহরিয়াতের মা, যেন কত আগে থেকে জানা তাদের। কথা বলতে বলতে ভদ্রমহিলা কিচেন অবধি চলে যেতে দ্বিধা করলেন না। আপা, আপনি এখানে এলেন যে? আপা বলছি, কিছু মনে করবেন না, সব অগোছালো হয়ে আছে। ইতস্ত হয়ে হাসি বজায় রেখে কথাটা বললেন সাবিনা। মেহমানদের বসিয়ে মাত্রই এসেছিলেন কিচেনে। এরই মাঝে মেয়েকে শাশুড়িকে দেখে খানিক ভীত হলেন। কিচেনে সেই এক বেহাল দশা। জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অগোছালো চারিপাশ।
এ অবস্থা নতুন একজন মানুষ এসব দেখলে কি না কি ভাববে সে ভেবে অস্থির হলো ভদ্রমহিলা। শাহরিয়াতের মা হেসে এক হাতে সাবিনাকে জড়িয়ে ধরে হেসে বললেন, সমস্যা নেই আপা, আমরা এখন নিজেদের লোক, আত্মীয়তা করতে যাচ্ছি। আপনি আমার বোনের মতো, অত দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। সাবিনা বিজয়ী হাসলেন। মহিলাও তাদের মতোই খোলা মনের, সরল মনে তা বুঝতে পেরে মনের সকল সংকোচ দূর করে কিচেনেই আসন পেতে দিলেন বসার জন্য। সাবরিনাও এসে গল্পে মজলেন অমনি, মেয়েদের নিয়ে, পরিবার নিয়ে। পূর্ব থেকে বেশ ভালো পরিচিত আদ্রের। আদ্রকে দেখে ভদ্রলোক দুহাত মিলে জড়িয়ে ধরলেন। ফিট চাপড়ে বললেন, ইয়াংম্যান, অনেক দিন পর দেখা হলো। আদ্র সালাম দিল, জড়িয়ে নিল, নিজেও হাসল। সাজগোজ প্রায় শেষের দিকে আদ্রির। সাদামাটা সাজে মেজেন্টা কালারের লেহেঙ্গা, সাথে ব্ল্যাক দুপাট্টা, মাথার লম্বা চুল খোপা করে বাঁধা, আর মসৃণ উজ্জ্বল পশা মুখের উপর স্বল্প প্রসাধনীর আস্তরণ। এতেই যেন অপরূপ লাগছে মেয়েটাকে, স্নিগ্ধ মায়াবী। ছেলেপক্ষ চলে এলো। মেয়ের সাজ কতদূর এগুলো তা দেখতে হন্তদন্ত পায়ে উপরে উঠে এলেন সাবিনা। মেয়েকে পরিপূর্ণ সাজে বসে থাকতে দেখে হাসলেন। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে মহিলা ডুকরে কেঁদে উঠলেন। হয়তো তিনি এখনও নিজেকে বোঝাতেই পারছেন না, একমাত্র আদরের মেয়েটার হাতে আজ থেকে অন্য কারো নামের আংটি পরিহিত থাকবে। কিছুদিন পর চলে যাবে এই বাড়িটা ছেড়ে, আপনজন সবাইকে ছেড়ে, সারা জীবনের জন্য। মন খারাপে আর মায়ের কোলে মাথা লুকাবে না, মায়ের কাছে বায়না করবে না, কোনো আবদারও করবে না। এটাই বুঝি মেয়েদের জীবন। মায়ের এমন বিলাপ দেখে আদ্রিও নিজেকে সামলাতে পারছে না। হু হু করে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শব্দ শুনে ছুটে এলো সাবরিনা, ভূমি। দুই মা মেয়ের এই বুক ভাঙা বিলাপে নিজেদের কিভাবে সামলাবে তারা? চোখ ভিজে এলো, অশ্রু বাধা না মেনে গড়িয়ে পড়ল কোটর ছেড়ে। সাবরিনা এগিয়ে অন্য পাশ থেকে জড়িয়ে ধরল আদ্রিকে। বমি হয়ে গেল। স্যার রমণীর ভারী নিঃশ্বাস আর সাফা আর্তনাদের নিস্তব্ধতায় সেয়ে গেল যেন সারা ঘর। কেঁদে উঠল জানহীন মনহীন জড়বস্তু আসবাবপত্রগুলোও। রাত দ্বিতীয় প্রহরে গড়াতেই আংটি বদলের তোড়জোড় শুরু হলো। হলরুমের একপাশে ছোটোখাটো পরিসরে ফুলে সাজানো সোফায় বসানো হলো আদ্রি শাহরিয়াতকে। শোরগোম পরিবেশ, পুরো হলরুম ভর্তি মানুষ, কেউ দাঁড়িয়ে কেউ বা বসে সময় পার করছে। উচ্চধ্বনিতে দেওয়ালে দেওয়ালে বাড়ি খাচ্ছে এক একজনের কথার হাসাহাসি শব্দ। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। পরিচিত এক ফটোগ্রাফার সাথে এনেছে শাহরিয়াত। তাতে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা হয়েছে। বিবাহের প্রতিটি মুহূর্ত স্মৃতির খাতায় বন্দি করে রাখতে চায় সে। কোনো এক সময় সে ছবির অ্যালবাম বের করে দেখবে, দেখাবে ছেলে মেয়ে নাতিপুতিদের। মন্ত্রমুগ্ধ বিমোহিত অতুজ্জ্বল চাহনিতে চেয়ে আছে শাহরিয়াত পাশে বসা মেয়েটার দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে পেতে চলেছে তাকে, যাকে সে ভালোবাসে। আজ কতগুলো বছর ধরে, যখন মেয়েটা সবে 7-এর গণ্ডি পেরিয়ে ক্লাস 8-এ পা রেখেছিল। বয়স কত হবে, 13 কি 14 হয়তো। পরিবার সহ তোলা এক ছবির সামনের একেবারে কর্নারে মেজেন্টা রঙা লেহেঙ্গা পরিহিত আদ্রি খিলখিলিয়ে হাসছিল। কি মায়া ছিল সেই হাসিতে। সে এক দেখায় ঘায়েল করেছিল মেয়েটা। আর পরিত্রাণ পেল না সে। এভাবেই দিন কেটেছে মাস, বছর। তীব্র হয়েছে মেয়েটাকে দেখার অনুভূতি। আর আজ সেই মেয়েটাই তার বাগদত্তা হতে চলেছে। আজ পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, নিজের ভালোবাসাকে নিজের নামের সাথে জড়িয়ে নেওয়ার দিন। মাথা নিচু করে বসে আছে আদ্রি। একটিবারের জন্য তাকায়ও নি সে কালো পাঞ্জাবি পরিহিত পুরুষটির দিকে। লজ্জা পাচ্ছে ভীষণ, কাঁপছেও সে। কি সাংঘাতিক অনুভূতি হচ্ছে। দুঃখপুকানি লাফাচ্ছে হৃদযন্ত্র। বউ, কেন আমাকে সকলের সামনে বেহায়া বানাতে উঠে পড়ে লেগেছ? দৃষ্টি সরাতে ব্যর্থ হচ্ছি তো বারবার। আদ্রি হাসল, নিবু চোখে একবার তাকিয়ে তক্ষুনি সরিয়ে নিল। লজ্জায় মরে যেতে মন চাইল। আদ্রিকে মুচকি হেসে চুপ থাকতে দেখে শাহরিয়াত পুনরায় বলল, আমার জীবন শেষ হবে, তবুও তোমার প্রতি ভালোবাসার এক বিন্দু কণাও কমবে না, কথা দিলাম। এবার সাহস করে তাকালো মেয়েটা। নির্বিকার অভিভূত হয়ে চেয়ে রইল। জলমল করছিল তার চেহারা। সে পেয়েছে এমন একটা মানুষ যে তাকে তার চেয়েও বেশি ভালোবাসবে, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কেবল বিশ্বাস আর শ্রদ্ধা। সকলের উপস্থিতিতে সারা হলো আংটি বদল। এই তো কিছু সময় হয়। এখন সকলে ব্যস্ত হয়ে ছুটেছে খাবারের আয়োজনে। রাত গড়াচ্ছে, 9টা পেরিয়েছে সে কবে। বাহিরে তাড়া দিচ্ছে আফজাল। সাদাব, কি হচ্ছে এসব? এত ঝামেলার মাঝে কানে ফোন নিয়ে কী করছে তুমি? বড় আব্বু তেজি গলায় দূর পাকিয়ে উঠে সাদাব কান থেকে মোবাইল সরিয়ে গুটিয়ে আসে। হাসি বজায় রেখে বলে,
বড় আব্বুর একটু জরুরি ছিল, সেজন্য বলে চোখ নোয়ালো। আফজাল কিছু বলতে নিয়েও বললেন না, তাড়া দিয়ে বললেন, যাও দেখো কে কে বাকি আছে, খাবার খেতে জলদি পাঠাও। সাদাব ঠিক আছে বলেই মাথা নেড়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। একটু হলেই হয়তো ধরা পড়ে যেত কথাটা ভেবেই পোষ করে নিঃশ্বাস ফেলল। ছেলে যেতেই পাঁচটা এসে দাঁড়ালেন তোফায়েল। প্যান্ডেলের দিকে সে বললেন, অবশেষে ভালোই ভালোই সব মিটে গেল ভাইজান। আফজাল হেসে মাথা জাকালেন। দুই ভাই পা মিলিয়ে ভিতরে আসলেন কথা বলতে বলতে। দূরে মেয়েকে আসনে বসে থাকতে দেখলেন, কি সুন্দর হাসছে সবার সাথে। অপলক সে রইলেন তিনি দূর থেকে। তোফায়েল ভাইয়ের নজর লক্ষ্য করে বললেন, দেখতে দেখতে দুই মেয়ে কত বড় হয়ে গেল, তাই না ভাইজান? আফজাল উত্তর দিলেন না, তার কোটর ভর্তি টলমলে পানি। এই শক্ত খোলসের আবরণে ঢাকা মানুষটা কি কাঁদতে চাইছে? হ্যাঁ। বেরিয়ে এসে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। মেয়েকে দূরে পাঠাবে ভেবে বাবার বুকটা খালি হয়ে যাবে যে। বাড়ি থেকে একটা সদস্যর বিদায় ঘটবে, তার চোখের মনি আদরের মেয়েটা। সে ভালো থাকবে তো? যার হাতে তুলে দিবে সে কি বাবার মতো আগলে রাখবে মেয়েটাকে? তোফায়েল ভাইকে আগলে ধরলেন সান্ত্বনা দেওয়ার মতো করে। তার কোনো শব্দ নেই। হোক ভাইয়ের মেয়ে, তারও তো কষ্ট হচ্ছে। আর কয়েক মাস খানিক নিয়ে বিয়ের চলে যাবে মেয়েটা। দূর থেকে বাবাকে দেখে এগিয়ে এলো আদ্র। বাবার কাজ জড়িয়ে ধরল বহুদিন পর। বাবার সাথে সেই ছোটবেলার মতো আর মন খুলে কখনো কথা বলা হয় না, বসে আলাপ সারা হয় না। বড় হওয়ার সাথে সাথে শক্ত কোনো দেওয়ালে যেন সামনে এসে দাঁড়ালো, যা ভেঙে আর বাবার মন অবধি পৌঁছাতে পারল না। জড়তা কাজ করে কেন এই দূরত্ব, জানা নেই। আদ্র বাবাকে আগলে কষ্ট ভাগ করতে চাইলে হয়তো। আফজাল ছেলে ছায়া পেয়ে জাপটে জড়িয়ে ধরল। শব্দহীন পানি বিসর্জন দিতে লাগলো। আদ্র বাবাকে শান্ত করে বলল, বাবা, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আফজাল মাথা জাগালো। তবে নিশ্চিন্তে থাকুন, আমার বোনকে যার হাতে তুলে দিচ্ছি সে কখনোই পরিবারের অনুপস্থিতিতে বুঝতেও দিবে না। আমি জানি শাহরিয়াতকে যোগ্য একজন মানুষ বেছে নিয়েছি আমরা। তাই যেন হয়, এ বিশ্বাস থাকবে আমার। হাসলেন তিনি। দূরে দাঁড়িয়ে দেখলেন মেয়ে জামাইকে। দূর থেকে নজরে পড়ল শাহরিয়াতেরও। সেও সৌজন্য হাসল। আদ্র এগিয়ে গিয়ে দাঁড়ায় পাশে। শাহরিয়াত বাবুক হয়ে বলে, শোন না বাইরা ভাই, একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তায় পড়েছি। আদ্র সামনের দিকে চেয়ে থেকে ব্রুকুসকে প্রশ্ন করে, কি চিন্তা, কি হয়েছে? শাহরিয়াত বেশ প্রফুল্ল কণ্ঠে বলে, এঙ্গেজমেন্ট তো সেরেই ফেললাম। বউটার 18 হলেই বিয়েরও দেরি নেই। হানিমুনে কোথায় যাওয়া যায় বলতো? শাহরিয়াত ওদির নয়নে চেয়ে। আদ্র স্থির শানিত দৃষ্টি ফেলে তাকায়। ক্রমে ক্রমে সোয়াল শক্ত করে, গিজগিজ করে বলে, সকলের সামনে থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? শাহরিয়াত বেচারা হয়ে দৃঢ় কণ্ঠে বলে, এমন করে বলছিস কেন? খারাপ কিছু জিজ্ঞেস করেছি নাকি? আদ্র শাহরিয়াতের হাত নিজের পোক্ত তালুতে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে ক্ষিপ্ত মেজাজ দেখিয়ে বলে, না, বউয়ের বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিস কোথায় হানিমুনে যাবি। এটা খারাপ না, অনেক ভালো কথা। ননসেন্স গাধা কথাকার। আদ্র কথাটা বলেই সরে যায়। শাহরিয়াত বিড়বিড় করে গালে ছুড়ে দেয়। আপন ভেবে জিজ্ঞেস করলো, সে আর করলো কষ্ট, আর সে শাসিয়ে চলে গেল। সাবরিনা প্লেটে ভাত, সবজি আর ডাল নিয়ে উপরের দিকে ছুটলেন। এত সময় হলো, মেয়েটা না খেয়ে আছে এখনও। ওষুধও তো খেতে হবে। বমি অনুষ্ঠান শুরু হলেও নিচে আসেনি, উপরে দাঁড়িয়ে দেখছিল। শেষ হতে রুমে এসে বিশ্রাম নিচ্ছে। প্রয়োজনে সে বেশি ভারী হয়ে উঠেছে পেটটা, যার তার সামনে যেতেও লজ্জায় ডুবে যায়। সাবরিনা মেয়ের ঘরে এসে নক করলেন। মায়ের আওয়াজ পেয়ে বমি উঠে বসতে বসতে ভিতরে আসতে ডাক দেয়। দৃঢ়পায়ে এসে বসেন তিনি মেয়ের পাশে। হাসলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, খিদে লেগেছে তাই না রে মা? সময় পাচ্ছিলাম না আসার, এত ব্যস্ত। বমি প্লেটের দিকে সে নজর নাক কুচকালো। বলে, খিদে এতক্ষণ পেলেও এখন আর লাগছে না। ভদ্রমহিলা হাসলেন। তা বললে কি হয় নাকি? খেতে তো হবে, না হয় আমার নানুটা কষ্ট পাবে না না খেয়ে থাকলে। বমি অসহায় হয়ে তাকায়। দ্বিধা কণ্ঠে বলে, আম্মু। আর কোনো কথা না, আদ্রকে ডাকবো কিন্তু। সাবরিনা কথাটুকু শেষ করতে ভিতরে প্রবেশ করে আদ্র। শার্টের বাটন ছাড়াচ্ছিল ঢুকতে ঢুকতে। মামুনিকে দেখে পুনরায় তা লাগিয়ে নেয়। ইতস্ত হয়ে সামনে আসে। বমি মন খারাপ হয় এবার। এতক্ষণ আসেনি, এখন কেন এলো? মায়ের কাছে খেলে তো অল্প খেয়ে ছাড়া পেত, কিন্তু ওনার কাছে তো পুরো প্লেট শেষ করার আগে উঠা যাবে না। সাবরিনা প্লেটটা পাশে রাখতে রাখতে উঠে দাঁড়িয়ে বলে, এবার কলো টালবাহানা, খাবো না করে। আদ্র ব্রুকুসকে ভূমির দিকে তাকিয়ে বলে, খাবে না আবার? তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি মামুনি। সাবরিনা ঠিক আছে বলেই বেরিয়ে এলেন।
আদ্র হাত ধুয়ে বমির পাশে বসে বাত মাখিয়ে তুলে দিল। বমি না চাইতেও খেতে লাগলো। হাসলো আদ্র, মোলায়েম কণ্ঠে বলল, এই তো আমার লক্ষ্মী বউ। আড়ালে কান্না চেপে আনন্দের হাসি হাসলেন সাবরিনা। মেয়ের প্রতি জামাইয়ের এই যত্ন, ভালোবাসা আগলে রাখা দেখে মুগ্ধ হলেন তিনি বারবার। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানান এত বড় একটা উপহার তাদের দেওয়ার জন্য। আপনি খেয়েছেন? বমি খেতে খেতে ওদের নজরে সে জিজ্ঞেস করলো। আদ্র তাকালো বমির গোলগাল চাঁদপানা কৌতূহলী মুখপানে। পরপর পলক পেলে বলল, খাইনি। অমনি জেগে উঠল। বমি তাড়া করে উঠে বলল, কেন খাননি এখনও? এত সময় হলো, সবাই তো খেয়ে ফেলেছে মনে হয়। আদ্র চোখ রাঙালো, খানিক অস্থির হয়ে বলল, লাফালাফি করতে নিষেধ করেছি না? ধীরস্থিরভাবে বসতে পারো না? পেটে চাপ পড়বে তো। খাবো একটু পরে। বমি চোখ নামিয়ে জিভ কাটে। ক্ষণে ক্ষণে ভুলে যায় সে হুটহাট লাফিয়ে ওঠার অভ্যেস এত বছরের কীভাবে সে পাল্টাবে। তাও তো আগ থেকে অনেকটা কমে গেছে। দৌড়াদৌড়ি করে না, চিল্লাপাল্লা করে না, শান্ত হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে। খাওয়ার মাঝে হুট করে মাথায় কিছু আসতেই বমি সিরিয়াস কণ্ঠে বলে, আচ্ছা একটা কথা বলবো? আদ্র না তাকিয়ে মিহি কণ্ঠে বলে, বমি টেনে টেনে বয় জড়তা নিয়ে বলে, ধরুন বাবু হওয়ার সময় যদি আমার খারাপ কিছু হয়ে যায় তখন? বমিকে কথাটা শেষ করতে না দিয়ে আদ্র বিস্ফোরিত নজরে তাকিয়ে ধমকে ওঠে, শাটা বমি, কী সব বাজে বাজে চিন্তা ভাবনা তোমার মাথায় আসে? বমি দমক খেয়ে বয়ে গুটিয়ে যায়। আমতা আমতা করে আদ্রের অত্যাধিক রাগী শক্ত সোয়ালের দিকে তাকায়। কিরমির করছে তার দন্ত। মুহূর্তে চোখ লাল হয়ে উঠেছে। চোখ আর নাক নিষ্পিস করছে। বহুদিন পর আজ আদ্রের এই ক্রোধ উপসে এলো। তবে বয় বেশি সময় রইল না। বমির মুহূর্তে গায়েব হলো। হাসলো সে। এই আদ্রকে সে মাঝে মাঝে বেশ মিস করে। বেবি কনসেপ্ট করার পর থেকে লোকটা এক সেকেন্ডের জন্য রাগ দেখায় না। যত্ন পেতে পেতে একদম হাঁপিয়ে উঠেছে সে। বমি কিছু বলতে যাবে তার আগে আদ্র জাপটে জড়িয়ে ধরে বমিকে। কাতর ধরে আসা গলায় বলে, এ ধরনের বাজে খেয়াল কখনোই মাথায় আনবে না আর। কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে। ভয় পাবে না একদম। কিচ্ছুটি হতে দিব না আমি তোমার, আমাদের সন্তানের। আদ্র বিরতিহীনভাবে বলে যাচ্ছে। বমি আশ্চর্যজনিত হলো। হতভম্ব হলো আদ্রের এই আচরণে। এমন কেন করছে মানুষটা? সে তো মজা করেছিল। এত সিরিয়াস হয়ে যাবে সে ভাবেইনি। মায়া হলো ভীষণ, সাথে এক প্রশান্তি মিশ্রিত ভালো লাগা। পৃথিবীতে সেই হয়তো এতটা ভাগ্যবতী আদ্রের মতো এমন একটা জীবন সঙ্গী পেয়ে। সে কি করে চাইবে এই ভালোবাসা ছেড়ে দূর দেশে পাড়ি দিতে? এই ভালোবাসায় মৃত্যুকে জয়লাভ করতে সক্ষম সে। বমি আদ্রের মাথাটা আলতো হাতে তুলতে আটকে উঠল। কাঁদছেন উনি? ধক করে উঠল বুক। মাথা জিম ধরল আদ্রের চোখের পানি দেখে। নিজের বোকামতে নিজেকে শাসালো। নরম হাতে আদ্রের অশ্রু মুছে ললাটে অধঃসুয়ে দিয়ে বলল, আমি আপনার সাথে বিদ্যা হতে চাই। জীবনের শেষ রং পর্যন্ত আপনার সঙ্গ পেতে চাই। আপনার আদরে মুখখানি ছুঁয়ে দিতে চাই জন্মান্তর। আদ্র ভাইয়া, আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার সাথেই থাকতে চাই। পরপর ঠোঁট উল্টে কাঁদো স্বরে বলল, সরি, আর কখনোই এমন কথা বলবো না, প্রমিস। এই ফ্যামিলি ফটো টাইম, সবাই উঠে এসো উপরে। আদ্র বমিকে ডাক দাও। তাড়া দিল সাদাব। আজ দীর্ঘ সময় পর একত্র হয়েছে পরিবারের প্রতিটি সদস্য। এ সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নেই। হইচই উঠল, পুলকিত হলো সকলে। একে একে এগিয়ে এলো সকলে। আফজাল সাবিনা দাঁড়ালেন আদ্রে শাহরিয়াতের ডান দিকের পাশাপাশি। তোফায়েল সাবরিনাকে জোর করে এনে পাশে দাঁড় করিয়ে দিল সাদাব। হাসলেন গুরুজনেরা। একে একে তাহমিনা, প্রিয়া, রিয়া সহ সবাই জমা হলো বিশাল জায়গা জুড়ে। সামনের আসনে বসিয়ে রাখা হলো আদ্রি, শাহরিয়াতকে, তার আশেপাশে পেছনে সকল সদস্যরা। ক্যামেরাম্যান ফটো ক্লিক করতে গেলে বাদ সাধলেন আফজাল। নজর চারদিকে ঘুরিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, আমার ছেলে বৌমা কোথায়? ওদের আগে ডাকো, ওরা ছাড়া আমার পরিবার অসম্পূর্ণ। তখনই আদ্র পাজাকোলা করে বমিকে নিয়ে নিচে নেমে এলো। শাহরিয়াতের ইশারা করতে ফটোগ্রাফার সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিল। বমির লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। বাড়ির মানুষদের সামনে অভ্যস্ত হলেও আদ্রের এই ভালোবাসায় এখানে এত মানুষের সামনে কোণঠায় লাল হয়ে এলো। তোফাইল উৎকণ্ঠা নিয়ে হেসে উঠে বললেন, ওই তো চলে এসেছে। আফজাল আগ বেঁধে জায়গা করতে করতে আদরের কণ্ঠে বায়না করে বললেন, ওরা আমার পাশে দাঁড়াবে, ওদের জায়গা করে দাও। হেসে উঠল পরিবার সহ উপস্থিত মেহমানেরাও। আদ্র হাসলো বমিও। সকলে উপস্থিত হতে ক্যামেরাম্যান রেডি। 1 2 3 বলে ক্লিক করতে নিল ছবি। বমি উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল, থামো থামো থামো।
হকচকিয়ে সকলে বমির দিকে কৌতূহলী হয়ে চাইল। সাবরিনা চোখ ঘুরিয়ে ভাবুক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো বমি? থামতে কেন বলছিস? বমি দূরে তাকিয়ে হাত ইশারা করে আওয়াজ করে ডাকে খালেদাকে। খালেদা আপু, তুমি কেন দূরে দাঁড়িয়ে আসো? এদিকে আসো। বমির থামানোর কারণ বুঝে সেদিকে সবাই তাকালেন। এক পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়ে খালেদা বাদ সাধলেন। না না আপা, আপনাদের পরিবারের ছবিতে আমি যাই কি করে? বমি চোখ রাঙিয়ে বলে উঠল, তুমি কি আসবে এক্ষুনি? এত কথা বলতে কে বলেছে তোমাকে? সাবিনা ডাকলেন। আসো খালেদা খালা, তুমিও তো আমাদের পরিবারেরই একজন। খালেদার চোখ সিকসিক করলো পর মুহূর্তে। মানুষগুলো যে তাকে এতটা প্রাধান্য দিচ্ছে এতেই যেন ধন্য হলো সে। মায়াভরা নজরে তাকালো ভূমির দিকে। মেয়েটাও সব সময় দেখো কেমন করে, হাত ধুয়ে লেগে থাকে দুজনেই। আজকে সুন্দর সবার ভিড়ে তাকে খুঁজে নিল। মনের মাঝে মেয়েটার জন্য আলাদা একটা জায়গা তৈরি হলো। সকলের উপস্থিত হতেই ক্যামেরাম্যান তৃতীয়বারের মতো ছবি তোলার জন্য প্রস্তুত হলো। আর বাধা পেল না, পরপর ক্লিক করলো। একটা দুইটা করে তুলতে লাগলো অনেকগুলো ছবি। সকলের মাঝে সে কি আনন্দ, খুশি, আমোদ, উত্তেজনা। হাততালিতে মুখরিত হয়ে উপভোগ করলো অতিথিরা। সুন্দর একটা পরিবারের নিখুঁত বাদন, ভালোবাসায় ঘেরা মুহূর্তের। প্রতিটি ছবিতে তাকিয়েছিল ভূমি তার শ্যামপুরুষটার দিকে। কি যত্নে আঁকলে ধরেছিল মানুষটা তার হাত। এ বাদন জন্ম জন্মান্তরের আমৃত্যু, যা কেউ কখনো ছিন্ন করতে পারবে না। ফাঁস করে তাকালো আদ্রি। অমনি চোখাচোখি হলো, নজর কেড়ে নিল। উষ্ঠ মিলে হাসল, সুখকর একটা হাসি। আমোদ খুশিতে মেতে উঠল চারিপাশ। সকলে যখন নিজেদের মতো ছবি তুলতে ব্যস্ত হলো, তখনই তারা একে অপরের মাঝে ডুবে রইল। আরও খানিক কাছে টেনে কপালে চুমু খেলো আর্দ্রতার হৃদয় হরণীর মায়াবিনীর। বন্দি হলো সেই সুখকর সুন্দর মুহূর্তটাও। প্রশান্তিতে মুখ লুকিয়ে হাসলো বমি। তখনই কানে এলো আদ্রের মোহনীয় কণ্ঠস্বর। ভালোবাসি মায়াপুরী, আমৃত্যু ভালোবাসি। তারা চেয়েছিল একে অপরের হতে। ভাগ্য সহায় ছিল এই বিষম প্রমান্ত। চলতে থাকলো সময়। অতঃপর সুন্দর একটা মুহূর্তের মাঝে ইতি টানল এই গল্পের। তাদের ভালোবাসার সমাপ্তি ঘটল শান্তি মঞ্জিলের প্রতিটি মানুষের। তো ভিউয়ার্স, গল্পটির নাম হলো চেয়েছিস তোমার হতে, লিখেছেন সাবিতুন নাহার। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। প্রতিদিন আমার নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।